কারণ এখানে আপনার এক্সট্রা প্রি কম্পাইল আপনি অবজেক্ট পাচ্ছেন, যেটাকে জাস্ট খালি কল করবে আর নিয়ে আসবে। তো এইখানে এই কাজটা করা আরও বেশি ফাস্টার এবং প্রপার রেজাল্ট আপনি পাচ্ছেন। ঠিক আছে, এখানে মানে এক্সট্রা কোনো ঝামেলা থাকতেছে না, ফাস্টার এগুলো কাজ করতে পারে। ঠিক আছে, ফরম্যাট সহ তো রিকোয়েস্ট করা যায়, তাই না? সরি, ফরম্যাট সহ যে আমি পিডিএফ আমাকে রিটার্ন করব। হ্যাঁ, এটা সব ধরনের ফরম্যাটই আপনি আলাদাভাবে নিতে পারেন, অ্যাজ লাইক স্টোরি রিপোর্ট যেভাবে নেওয়া যায় এখানেও সবগুলো আপনি আলাদাভাবে নিতে পারেন, যে আমি এই ফরম্যাটে চাই, এইভাবে প্রিন্ট করতে চাই, এইভাবে আনতে চাই, সেগুলো সব বলে দেওয়া যায়। ঠিক আছে, পেজ সেট আপ, প্রিন্টের জন্য পেজ সেট আপও করা যায়, এগুলো অ্যাজ ইউজুয়াল। পেজ সেট আপটা আসলে আলাদা কন্টেন্ট অবজেক্ট। ভার্সনেবল অফার আছে যে ডটনেট তোমার প্রয়োজনে এত অ্যাকচুয়ালি আপনার ভার্সনিং ব্যাপার হলো 2016 এ একটু ভার্সনের ব্যাপার আছে, ভিজুয়াল স্টুডিও 2015 এবং তার উপরে এগুলো দিয়ে আপনি 16 ডাটাবেজের মানে 16 রিপোর্ট সার্ভিসটা ইউজ করতে পারবেন। এসকিউএল সার্ভার 16 রিপোর্ট সার্ভিস ইউজ করতে পারবেন 2015 ডাটাবেজ, বা অ্যাকচুয়ালি কাজ তো করবেন আপনি ডাটা টুলস দিয়ে। ঠিক আছে, তো 15 যে টুলস আছে এইখান থেকে আপনি আর কি পারবেন, কিন্তু এর আগেরগুলো সবগুলো পারবেন। মানে 16 এর আগে 14 ডাটা এসএসআরএস 14 পর্যন্ত আপনি ডাটা টুলস 13 দিয়ে ইউজ করতে পারবেন, কিন্তু এর পরেরটা আপনার 15 থেকে ইউজ হচ্ছে। অ্যাকচুয়ালি অনেক মানে ভিতরেও আর্কিটেকচারে অনেক চেঞ্জ করছে মাইক্রোসফট এই 16 আসার পরে। ঠিক আছে, আর্কিটেকচার লেভেলেও চেঞ্জ করছে, যেমন আইএস 6 থেকে 6 যেমন ছিল, 7 এ এসে একটা আর্কিটেকচার চেঞ্জ করে, 8 এসে আরও ভাস্ট চেঞ্জ করে। ঠিক আছে, সেরকম এখানে অনেক চেঞ্জ আছে, ওদের নিজেদের মধ্যে অনেকগুলো চেঞ্জ নিয়ে আসার কারণে এখন সব কিছু এটা কিন্তু মোবাইল কম্প্যাটেবল, এই রিপোর্টগুলো কিন্তু মোবাইল কম্প্যাটেবল। ঠিক আছে, ডিরেক্টলি আপনি মোবাইলে ইউজ করতে পারবেন। ওকে, সো আমি মূল যে এটা পাওয়ার বিএ সম্বন্ধে, পাওয়ার বিএটা আমি দেখাইতে চাইছিলাম। তো পাওয়ার এখানে পিন করা, এখানে যেটা এখানে আমার মেইন পার্টটা ছিল যে পাওয়ার বিএ কিভাবে পিন করবো। পাওয়ার বিএ তো খুবই ইজি, এটা রিপোর্টের মতো, আপনি এক্সেলের থেকে ডাটা নিয়ে আপনি চার্ট তৈরি করে ফেলবেন, বিভিন্ন ড্যাশবোর্ড তৈরি করবেন। আপনি পাওয়ার বিএতে মেম্বার থাকলে ওখানে রেজিস্টার করে থাকলে ওখানে আপনি আপনার ড্যাশবোর্ডে আপনি এটাকে শো করতে পারবেন। ঠিক আছে, তো এটা কিভাবে পিন করে আমি এটা একটু জাস্ট এখানে একটা ছোট্টই দেখাচ্ছি। নর্মালি আপনি যখন রিপোর্টটা ভিউ করেন রিপোর্ট ভিউয়ারে, তখন এই এরকম একটা বার থাকে, এটা স্টার রিপোর্টে এরকম একটা বার থাকে, তাই না, যেখান থেকে প্রিন্ট করা যায়, টুল বার, তাই না, ওখানে প্রিন্ট করা যায়। এটা পাশে একটা বাটন থাকে মার্ক করা, এটা হলো পাওয়ার বিএর প্রিন্ট করা মার্ক। এখানে আপনি যখন ক্লিক করবেন তখন ও কী করবে, আপনার কাছে আপনি যদি রেজিস্টার্ড থাকেন এবং আপনি যদি কানেক্টেড থাকেন তখন আপনাকে এই উইন্ডোটা দিবে যে এটা তুমি রিপোর্টে কোথায় কীভাবে তোমার পাওয়ার বিএতে কোথায় দেখাতে চাও, কোন ড্যাশবোর্ডে দেখাতে চাও, হ্যাঁ, কোন ওয়ার্ক স্পেসের মধ্যে দেখাইতে চাও, এবং কতক্ষণ পর পর এটা আপডেট হবে। আপনার তো রিপোর্ট আছে, রিপোর্ট থেকে সে ডাটা নিয়ে আপডেট করবে, অটো রিপোর্ট নিয়ে ডাটা আপডেট করবে। সেটা আপনি আওয়ারলি বললে আওয়ারলি বলবে, ঠিক আছে, মিনিট বলে দিলে মিনিটলি বলে সে ডাটাটা নিয়ে আপনার ড্যাশবোর্ডে দেখাই দিবে। সো আপনি যদি কোনো ড্যাশবোর্ড এরকম তৈরি করেন পাবলিকলি বা দেশের জন্য, সে নির্দিষ্ট টাইম পর পর ডাটা নিয়ে এই জিনিসটা আপনাকে দেখাই দিবে। ঠিক আছে, তো এটা দেওয়ার পরে যদি আপনার রিপোর্টটা এরকম থাকে, সো এই রিপোর্টটা এইভাবে আপনাকে শো করে দিবে। ঠিক আছে, তো এটাই আজকে মেইনলি ছিল, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে। এটা একটা কোশ্চেন আমার, এটা ডাটা লিমিটেশনটা কতটুকু? মানে রিসেন্টলি আমরা একটা মানে এই ফেস করছি, এটা সেটা হচ্ছে যে যখন কনসোলিডেটেড ভিউতে আপনি একটা ব্যাংকের টোটাল কাস্টমার লিস্টটা দেখাবেন, কারণ সেটা যখন নাকি 2000 পেজের উপরে হয়ে যাচ্ছে তখন একটি রিপোর্ট সেটা সাপোর্ট দিচ্ছে। রাইট, ঠিক আছে, এটা মনে হয় যে মাইক্রোসফট রিপোর্টে আমরা এটাও পাইছি। সো 16 আমি জানি না সেটা লিমিটেশন কতটুকু। আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন করছেন, এটা আমার বলা উচিত ছিল। এটার আসলে আনলিমিটেড করে ফেলছে, এটা নর্মালি পেজিং সিস্টেম ইউজ করে, সেটাই আমার এটা পুরোটা পেজিং সিস্টেমে করে ফেলছে এই 16 এ। যেমন ফেসবুকে যেমন আপনি যখন স্ক্রল ডাউন করতেছেন কি হয়, রিফ্রেশ করে পরের ডাটাটা সে পরে লোড করে, এটাও নরমালি রিফ্রেশ করে পরের ডাটাটা পরে নিয়ে আসে, রিয়েল টাইম লোড হচ্ছে। আপনি যখন বললেন যে দুইটা ভিউ, একটা হলো আমরা তো নরমালি যেটা করি ডাটা সোর্সটা দিয়ে দিই, তারপরে আমরা কিন্তু রিপোর্টারে ভিউ শো করে মানে কোডের ভিতরে, তখন কিন্তু ডাটা সোর্সটা আগে নিয়ে নেয়, তারপর তো এটা, হ্যাঁ, যদি আপনি আগে ডাটা দিয়ে দেন, দ্বিতীয়টার কথা আপনি বলছেন মনে হয়। হ্যাঁ, আমি দ্বিতীয়টার কথা বলতেছি, আপনি যদি ডাটাটা আগে নিয়ে নেন তাহলে তো আপনি ডাটা আপনি পুরোটা লোড দিয়েই দিলেন, ওর উপর প্রেশারটা দিয়ে দিলেন, তখন কিন্তু ও কি করবে,
ফার্স্ট পেজ দেখাবে ঠিক আছে, ওর মধ্যে সে ক্যাশিং করে সে দেখাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার রিপোর্টটা স্লো থাকবে কিন্তু আসতে পারবে, বুঝতে পারছি? রিপোর্টটা আসবে বাট এটা ক্যাশ, সে কি করবে, ডাটাটা আগে ক্যাশ করবে। আপনার মেমোরিতে যদি ওই পরিমাণ জায়গা থাকে তাহলে ক্যাশ করাটা সহজ হবে, আর না থাকলে ক্র্যাশ করবে, ক্যাশ না করে ক্র্যাশ করবে ঠিক আছে? কিন্তু যদি ক্যাশ করে তারপর সেটা পেজিং আকারে সে দেখাবে। আর যখন আপনি ডাটাবেসকে কানেক্ট করছেন সে তখন করে কি, স্ক্রল করলেই আপনার মানে ফেসবুক বা গুগল যেভাবে আপনার স্ক্রল করলে আবার পরের ডাটা নিয়ে আসে, এরকম সেভাবে ডাটা নিয়ে আসতে পারে। সো সেকেন্ড যেটার কথা বলতেছেন যে রিপোর্ট নিজেই আসলে ইন্টেলেকচুয়াল, সে জানে যে আমি প্রথমে ভিউ কিভাবে করব, হয়তো ওইরকম যখন পেজ হয় তখন সে 100 পেজ প্রথমে 200 পেজ দিয়ে দেয়, দেখতে তারপর কিন্তু ভিতরে ভিতরে কাজ করে। তো ওই টেকনোলজিটা আসলে কি, ওটা কি বলা হয় এই যে সেকেন্ড? এইটা টেকনোলজির নামটা আমি আসলে এভাবে বলতে পারবো না, অ্যাকচুয়ালি এটা হলো পোস্ট কি বলে, লেজি লেজি লোডিং তো হলো আপনার ইসে, কিন্তু এখানে একটা আছে পোস্ট পেসিং, ঠিক আছে? পোস্ট পেস করে ডাটা করে আচ্ছা, ASP.NET-MVC-র জন্য কি কি ফিচার নিয়ে আসছে বা ইন্টিগ্রেশন একটা যে প্রবলেম ছিল সেই প্রবলেমটা রিজলভ হয়েছে কিনা। আরেকটা হচ্ছে আমরা জানি যে নতুন টেকনোলজি আসতেছে MVC কোর, তো এটার সাথে আপনি কিভাবে এটা ইন্টিগ্রেট করবেন? আচ্ছা, প্রথম কোশ্চেনটা হলো আপনার এমবিসিতে আপনি কি প্রবলেম ফেস করছেন? আমাদের যেটা করতে হতো যে সবকিছু পিডিএফ এ কনভার্ট করে পিডিএফ শো করতে। হ্যাঁ হ্যাঁ, নর্মালি আমি এটা হ্যাঁ ওইটা বললাম যে অ্যাকচুয়ালি এই প্রবলেমটা আগে ছিল, কিন্তু এখন সে একটা প্রিন্ট বাটন নিয়ে আসছে। MVC-র জন্য এমবিসির জন্য না, প্রিন্ট বাটন রিপোর্ট ভিউয়ারে নিয়ে আসছে। রিপোর্ট ভিউয়ারটা তো আমরা MVC দিতে হলে আমাকে যেই ভিউয়ারটা ইউজ করতে হবে SPX ভিউয়ার ইউজ করতে হবে। হুম, সেক্ষেত্রেও কিছু ফ্যাসিলিটি মানে সমস্যা ছিল। আচ্ছা, আপনি এসপিএক্স ডিরেক্টলি এসপিএক্স এটা ইউজ করছেন, হ্যাঁ ঠিক আছে, এটাও আরডিএলসি, এটা কিন্তু আরডিএলসি রিপোর্টিং, ঠিক আছে? এটা কিন্তু আরডিএলসি রিপোর্টিং। হ্যাঁ, তো নর্মালি আপনি যেটা বলতেছেন সেটা হলো যে আপনি ওই যে এটা ইউজ করছেন, ওটা এসপিএক্সটা ইউজ করছেন, তাই না? তো এসপিএক্স এর পরে ও একটা ভার্সন মানে এটা থার্ড পার্টি আকারে বের করছে, সেটা এমবিসির জন্য আছে, হেল্পার, এইচটিএমএল হেল্পার হিসেবে তৈরি করছে। ওইটা কি ইউজ করছেন? এটা আপনি যেটা করছেন হলো এমবিসিতে আপনি এসপিএক্স পেজ ইউজ করে কাজ করছেন, এমবিসি এই হেল্পার দিয়ে এইচটিএমএল হেল্পার কিন্তু ইউজ করেন। আচ্ছা, হেল্পার কি নতুন আসছে? হেল্পার নতুন আসেনি, এটা আগে আছে, আগে থেকে আছে। হেল্পারে আর প্রবলেম হেল্পারে আমি এই প্রবলেমটা পাইনি, আমি এসপিএক্স ইউজ করছি, ওখানে অনেক ধরনের প্রবলেম ফেস করছি, কারণ এমবিসির সাথে ও যায় না, প্রপারলি যায় না। ওই এসপিএক্স আকারে দেখাইতে হয়, ওখান থেকে আবার ব্যাক করবেন, তখন আবার ইউআরএল ঠিক মতো পাবে না, এবং অনেক ধরনের প্রবলেম ফেস করছি। হেল্পারটা কি এমবেড করে নাকি আপনাকে হেল্পার আসলে হেল্পার যেটা এমবেড করে রেন্ডার করে আর কি, ঠিক আছে? অ্যাকচুয়ালি ওর ভিতরে যেটা আছে সেটা কিন্তু এসপিএক্স পেজই আছে, মানে এসপিএক্সটাকেই সে কনভার্ট করে এইচটিএমএল আবার নতুন করে কনভার্ট করে হেল্পার তৈরি করছে, এইচটিএমএল হেল্পার তৈরি করছে। হ্যাঁ, ঠিক আছে। আর কোডের জন্য কি আসছে কোড? ASP.NET কোড। কোডের জন্য আপনার এই 15 এর যে এটা আছে এটা আপনি ইউজ করতে পারবেন, রিপোর্ট ভিউয়ার এটা। তো মানে নতুন যে রিপোর্ট ভিউয়ারটা আছে আগের মতো না, মানে আগে যেরকম আমরা যেভাবে কাজ করতাম কোডটা কিন্তু অনেক জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করতাম। হ্যাঁ, সেটা একটা কনফিগারেশন লেভেলে। আদারওয়াইজ যে অন্যান্য যে HTML হেল্পারগুলো ছিল ওগুলো কিন্তু অলরেডি কোরের মধ্যে মানে আছে। আপনি ASP.NET MVC সবগুলো হেল্পার ইউজ করতে পারবেন ASP.NET MVC করে। হ্যাঁ, শুধু তার কনফিগারেশন স্টাইলটা XML বেস থেকে এখন JSON বেসে নিয়ে আসছে। দ্যাটস সিম্পল। আচ্ছা, প্লিজ। আপনি কোশ্চেন করতে পারবেন এখন। আপনি সেকেন্ড কোশ্চেন কি ছিল? ওইটাই ASP.NET MVC কোড নিয়ে। সো মানে ASP.NET করে আপনার ইন্টিগ্রেটেড আরেকটা DLL আসছে আপনি 15 এর জন্য, 2015 এর সাথে ওইটা আপনি প্রিন্ট বাটন সহ সবকিছু আসছে। প্রিন্ট বাটনটা আসলে মানে সব জায়গাতে একটা বিশাল প্রবলেম, এটা মানে কাস্টমারদের বোঝানোই যেত না যে এটা কত বড় একটা যে এটা দিতে পারতেছে না ওরা, এটা আসলে প্রবলেম ছিল অনেক। তো এইটা সেটা হচ্ছে যেটা যে আমরা যখন ছোট ছোট শপগুলোতে প্রিন্ট করি, ছোট ডিভাইস পস মেশিন, ওইটার ক্ষেত্রে যখন আমরা ইন্টিগ্রেট করবো সেটার জন্য কোনো অ্যাডিশনাল কোনো কিছু করতে হবে নাকি জাস্ট অ্যাজ ইউজুয়াল শুধু আপনার পেজ সাইজটা, যেহেতু আপনার প্রিন্ট সাইজ ছোট, পেজ সাইজটা ছোট করে নিতে হবে। এখন যদি আমরা সেটা ওয়েবে দিই, দেখেন যে ব্রাউজারের ফিচারটা ইউজ করতে হয়, ব্রাউজারের প্রিন্ট ফিচারটা ইউজ করতে হয়, সেক্ষেত্রে এটা অ্যাভয়েড করার কোনো সিস্টেম আছে? ব্রাউজারে প্রিন্ট ফিচার বলতে মানে আপনি তো HTML ডিপ প্রিন্ট যেটা বলে, ডিপ প্রিন্ট যেটা ডিপটাকে যেভাবে প্রিন্ট করে না, আপনি তো রিপোর্ট ভিউয়ার থেকে করবেন। এক্ষেত্রে আচ্ছা ভাইয়া, এখানে আছে, আপনি ইসের সেশনের শেষে তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন।
ঠিক আছে আর এমনি হ্যাঁ। কোনো কোশ্চেন আছে? সেটু আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আর যদি আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে এই সে মানে করে ফেসবুক টেক ফর ক্লোজিংটা দিয়ে দেন। হ্যাঁ, closing আমাদের তো টেক প্রমিটা আছেই। আপনারা ইচ্ছা করলে যে কোনো ধরনের কোশ্চেন থ্যাংক ইউ। আপনারা ওখানে করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আশা করি সবাই সাথ দিবে। আর মজার বিষয় হবে যে আপনারা সবাই যদি কানেক্টেড থাকেন তখন কি হবে, একজন কোশ্চেন দিলে আপনারাই অ্যান্সার দিতে পারবেন, সবসময় আমাদের দিতে হবে না। যেটা আপনাদেরও অনেক উপকার হবে। নলেজ শেয়ারিং একটা মেইন থিং। আমরা এখানে যেটা মেইন প্র্যাকটিসটা করতে সেটা হলো নলেজ শেয়ারিং। তো এইটা হলো মেইন থিং। এটা এমন না যে আমি যা শিখলাম শুধু আমিই জানলাম আর কেউ জানলো না, এরকম হলে আসলে আমারই গ্যাপ, সেটা কিন্তু আমার গ্যাপ। কারণ হলো আমি যা শিখলাম আমি ওইটুকুর মধ্যে আমার বাউন্ডারি ওইটুকু হয়ে গেল। অন্যরা কি জানে সেটাও আমি জানতে পারলাম না, অন্যদের কাছ থেকে আমি কিছু নিতে পারলাম না। আমি যদি কাউকে না বলি সে তো আমাকে কিছু দিবে না, নাকি? সো আমি যখন দিতে যাব তখন কিন্তু এই হবে। আবার এইখানে ধরেন আপনারা কোশ্চেন করলেন, এখানে সব কিন্তু কোশ্চেন আমি পারবো না, আমি তো স্পেশালিস্ট না এসে, তাই না? সো আমি তৈরি করি না রিপোর্ট বিল্ডার, সো আমি জানি না যে সব কিছু আমি পারবো এমন না। সো দুই একটা কোশ্চেন এমন আসবে যেগুলো আমিই জানি না। সো লাভ হবে কি, আমারও বেনিফিট হবে। আমি এটা সার্চ করবো, অ্যাটলিস্ট আমি তো সার্চ করবো, তাই না? সো এইগুলো আপনারা সবাই শেয়ার করবেন, দ্যাট এটা আমাদের জন্য ভালো হবে। ধন্যবাদ আজাদ ভাই। থ্যাংক ইউ। সবাই একটা বিগ ক্ল্যাপ। হ্যাঁ, আজাদ ভাইয়ের জন্য। আপনি খুব ভালো আমরা যদি লাইভ দেখতে পারতাম তাহলে আরো আমাদের জন্য ইন্টারেক্টিভ হতো। হ্যাঁ, আমি এনিওয়েজ আমাদের ভাই এখন সুলতান ভাই উনি আমাদের সাথে লাইভ ইন্টারেক্টিভ করবে কিভাবে আমরা ডাটা সিকিউরিটি নিয়ে কাজ করব অ্যাকচুয়ালি। সো আমরা এইটা সেশনটা আশা করি খুব ভালো মতো এনজয় করতে পারি। সো হোপ ইউ স্টার্ট। আচ্ছা, আমি একটা ফার্স্ট করি লাঞ্চের ব্যাপারে। লাঞ্চটা সবাই কি 2টার দিকে চান না 2টার দিকে? 2টার দিকে একটা নামাজের ব্যাপার আছে। হ্যাঁ, নামাজের ব্রেক। হ্যাঁ, নামাজের ব্রেকটা নামাজের ব্রেকটা আচ্ছা, ধন্যবাদ সবাইকে। তার মানে আমরা 2টার সময় বা সোয়া 2টার দিকে ব্রেক দিব। সোয়া 2টার সময় মানে ভালো হয়। আমরা নামাজে যারা যাবেন নামাজে চলে যাবেন, সেটাই। আর যারা নামাজে যাবেন না তারা লাঞ্চ শুরু করবেন। আমাদের এখানে 2টা শিফটে হলে বেটার হয়। তাহলে যে হবে যারা নামাজ থেকে এসে ব্যাক করে আস্তে আস্তে অন্যদের খাওয়া হয়, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। সরি ফর দি ইনকনভিনিয়েন্স। হ্যাঁ, যেটা আসলে আমার একটু সমস্যা ছিল ল্যাপটপে, যে HDMI ছাড়া অন্য পোর্ট ছিল না। থ্যাঙ্কস ফেরদৌস। প্রজেক্ট করতে হচ্ছে সে ডেস্কটপ প্রজেক্ট হয়েছে। হ্যাঁ, ডেস্কটপের আইকনগুলো কিন্তু নাই। আসেনি? কেন তো উইন্ডোজ বি তিনটে। হ্যাঁ, কোনো ব্যাপার না। ওকে। আচ্ছা, শুরু করি। যে এখনকার সেশনটা হচ্ছে SQL সার্ভার ডেটা সিকিউরিটি নিয়ে। হ্যাঁ, ডেটা সিকিউরিটি নিয়ে কিছু কথা মনে হয় একদম প্রথম সেশনে আমরা শুনেছি যে আসলে SQL সার্ভারের নতুন যে ফিচারগুলো আছে, কি কি সিকিউরিটি অপশন আছে। এটা নিয়ে একটু ডিটেলস যাওয়ার আগে আমরা জাস্ট দেখি যে টপিক কি কি আছে আমাদের। ডেটাবেস সিকিউরিটি, ডেটাবেস এনক্রিপশন। বেসিক্যালি আসলে ডেটা সিকিউরিটি আজকে আমরা শুধু অলওয়েজ এনক্রিপশনটা দেখছি, আর কিভাবে আমরা অলওয়েজ এনক্রিপশন প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করব, কিছু পারফরমেন্স বেঞ্চমার্কিং এবং লিমিটেড। একটা জাস্ট শুরু করি একটা কোশ্চেন দিয়ে। হ্যাঁ, আপনারা সিকিউরিটি বলতে কি বুঝেন? সিকিউরিটি আসলে কি? না মানে ডিকশনারি মিনিংস না, অন্য কিছু। মানে আসলে কি বুঝেন? নিরাপত্তা। মানে আমি বললাম যে এই বিল্ডিংটা সিকিউর, হ্যাঁ, এখানে কোনো অ্যাটাক হবে না, এর মানে কি আসলে? নিরাপত্তা। মানে এখানে কোনো ইলিগাল কেউ আসতে পারবে না, অ্যাক্সেসিবিলিটিটা রেস্ট্রিক্ট করে দেয়। আনঅথরাইজড কেউ আসতে পারবে না। এটাই আমি জাস্ট একটা লাইনে নিয়ে আসছি যে এইভাবে বলার জন্য যে আমার যে লিগ্যাল অ্যাসেট আছে, হ্যাঁ, সেগুলোকে ইলিগাল অ্যাক্সেস থেকে আমি প্রোটেক্ট করবো। লিগ্যাল অ্যাসেট যে কোনো কিছু হতে পারে, লাইক এখানে অ্যাক্সেস হতে পারে, আমার হার্ডওয়্যার অ্যাক্সেস হতে পারে, আমার ডেটাবেস সার্ভার হতে পারে, সবকিছু হচ্ছে আসলে আমার অ্যাসেটস। ইভেন আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি, যেটা আমি চিন্তা করছি একটা কনসেপ্ট, বিজনেস কনসেপ্ট, এখন তো আমরা কি সিকিউর না আসলে? আমি একটা ডায়াগ্রাম দেখাই। এটা আসলে বেসিক্যালি একটা ডেটা সেন্টারের লজিক্যাল ডায়াগ্রাম, যেখানে আমার সব ডেটাবেস সার্ভার, অ্যাপ্লিকেশন সার্ভার সব কিছু হোস্ট করা আছে। তো এখানে দেখা যাচ্ছে আমার ফায়ারওয়াল আছে, তারপরে আমার পেরিমিটার ফায়ারওয়াল আছে, রাউটার আছে, সুইচ আছে, তারপরে আমার সার্ভারে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া আছে, অনেক কিছু ভাবেই এটা সিকিউর করা। হ্যাঁ, তারপরে আসলে এডিশনাল সিকিউরিটি কেন দরকার? মানে অলরেডি সিকিউর, বাইরে থেকে কিন্তু কেউ আমাকে অ্যাটাক করতে পারবে না। তারপর আসলে কেন SQL সার্ভারে ডেটা সিকিউরিটিটা নিয়ে আসলো, বা ডেটা সিকিউরিটি ফিচারটা কেন?
ভিতর থেকে যাতে একটা হ্যাঁ, যেটা ফার্স্ট সেশনে আমরা শুনেছি যে আমার ইন্টারনাল থ্রেডকে প্রোটেক্ট করার জন্য, হ্যাঁ, ইন্টারনালি যাতে আমাকে কেউ অ্যাটাক করতে না পারে, তাই না? এখানে আরো কিছু ছিল যে আমার ডেটা সেন্টারের ছবি, এই ডেটা এরকম ডেটা সেন্টার হলে হয়তো অত সিকিউর না, ঠিক আছে, কিন্তু যদি আমার এটা হয়, এটা পছন্দ না হলে কিছু করার নেই, এটা কিন্তু গুগলের ডেটা সেন্টারের একটা ছবি, ঠিক আছে, এটা পছন্দ হতে হবে। আচ্ছা, তো এটা ছাড়া ইন্টারনাল থ্রেড প্রোটেক্ট করবো, হ্যাঁ, এটা ছাড়া আসলে আর কি কি আছে, আর কি জন্য আমার ডেটা সিকিউরিটি দরকার, বা আসলে কেন, যেটা আমরা সকালে সেশনে দেখলাম যে অলওয়েজ এনক্রিপশনটা আসছে, আর কি কি কারণে আসলে হতে পারে এটা, বা কি জন্য আমার অলওয়েজ এনক্রিপশনটা, আর কি সিকিউরিটির বাইরে আর কি ফিচার আমাকে দিতে পারে, বা আসলে আর কি সিকিউর করতে, যে একটা তো আমরা বুঝলাম যে আমার ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর আমার সিকিউরিটি ডাটাটা দেখবে না, এটা ছাড়া আর কি হতে পারে, একটু চিন্তা করেন। আর এর মাঝে একটু আমি আমাকে নিয়ে বলি, হ্যাঁ, অলরেডি অবশ্য ইনিশিয়ালি কিছু বলে দিয়েছে, তো বেসিক্যালি আমার নামটা একটু বড়, বাট সুলতান মল্লিক হবে, হ্যাঁ, আর আমি এখন নৌকা বাংলায় আছি, অ্যাপ্লিকেশন টিমটা দেখি, আর বেসিক্যালি আমি 12 বছর ধরে এই ডটনেট প্ল্যাটফর্মে কাজ করছি, ডটনেট এসকিউএল সার্ভার, ইভেন ওরাকল ডেটাবেসও কাজ করছি। তো বেসিক্যালি দুটো ডেটাবেসে কাজ করার কারণে যেটা হচ্ছে যে দুটোই জানি, কিন্তু কোনোটাই হয়তো খুব বেশি জানি না, ঠিক আছে, এটা একটা সমস্যা। আর আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে যে আসলে আমি আমার সম্পর্কে কিছু জানতে চাই, জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, আপনারা আমাদের যে টেক ফোরাম গ্রুপটা আছে ওখানে যদি আমাকে মেসেজ করেন তাহলে আমি দেওয়ার চেষ্টা করবো, আর আমার ইমেল অ্যাড্রেসটাও শেয়ার করবো। হ্যাঁ, স্লাইডগুলো আমরা আমাদের এসকিউএল স্যারের যে পোর্টাল আছে ওখানে আপলোড করে দিই, সবাই ডাউনলোড করে নিতে পারেন। হ্যাঁ, আমি বেসিক্যালি গ্র্যাজুয়েশন করেছি কম্পিউটার সায়েন্সে, এটা আমি EIB থেকে করেছি, এখানে মধ্যে EIB-র একজন আছেন না, একদম আচ্ছা আচ্ছা, যাই হোক, আর পরে আমি MBA করেছি IB থেকে, এটা এর থেকে বেশি কিছু করি, ঠিক আছে। আর এমনিতে কিছু প্রফেশনাল সার্টিফিকেশন, লাইক আমি বেসিক্যালি ইনভলভ আছি, আর তাছাড়া রিসেন্টলি MCSD OCC এগুলো আছে, অনেক কিছু আছে, জাস্ট এগুলো প্রফেশনাল সার্টিফিকেশন থাকার জন্য। আচ্ছা, আপনাদের আর কোনো প্রশ্ন না থাকলে আমার প্রশ্নটার উত্তর দেন, যেটা জিজ্ঞেস করছিলাম যে আর কি কারণে আমরা ডাটা মডিফিকেশন ডিলিট। আচ্ছা, এটা ঠিক আছে, আমি আসতেছি, এটার আগে জাস্ট আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখাই, যেটা হচ্ছে IBM এর 2016 সাইবার সিকিউরিটি ইন্টেলিজেন্স রিপোর্ট। এখানে আসলে ওরা একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছে যে আপনার 2015 সালে 60% যে অ্যাটাক হয়েছে, তার 60% অ্যাটাক হয়েছে আসলে ইন্টারনাল কারণে, ইন্টারনাল ম্যালিশিয়াস অ্যাক্টিভিটির কারণে। এর মধ্যে আসলে ম্যালিশিয়াস অ্যাক্টিভিটির জন্য 45%, আর 15% হয়তো কোনো ভুল করেছে বা এই ধরনের হয়তো ইউজার ভুল করেছে। যেমন আমাদের দেশে তো কিছুদিন আগে বিরাট একটা ঘটনা ঘটে গেল না, ওটা কি এসেছে আসলে ম্যালিশিয়াস ইসে থেকে হয়েছে, না এটা বাইরে থেকে কেউ অ্যাটাক করেনি, ইন্টেনশনালি তারা এই কাজটা করেছে হয়তো বা, ঠিক আছে। না, আমরা পাই মানে কোনো দিন আছে কমেন্টস না হয়তো বা এই জন্য করেছে, ঠিক আছে। সো এটাই হচ্ছে বেসিক্যালি এসকিউএল সার্ভারের ডেটা সিকিউরিটি। এবার যে ফিচারগুলো এসেছে, অলওয়েজ এনক্রিপশন বলেন, আরেকটা আছে ডাইনামিক ডেটা মাস্কিং, আর লাস্ট ওয়ান হচ্ছে রো লেভেল সিকিউরিটি। প্রত্যেকটাই আসলে ইন্টারনাল থ্রেটকে ম্যানেজ করার জন্য করা হয়েছে। এক্সটার্নালি কিন্তু আমরা প্রোটেক্টেড, আমার ডেটা সেন্টার প্রোটেক্টেড, সবকিছু প্রোটেক্টেড। তো আমি যদি ইন্টারনাল থ্রেটগুলোকে ম্যানেজ করতে পারি, এই কারণে এটাকে আসলে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো এটার সাথে আর যে জিনিসগুলো আছে, হ্যাঁ, যেরকম এখন ধরেন আমি ডিবিএ বা আপনারা ডিবিএ, তো আপনি চিন্তা করেন যে কোনো সমস্যা যদি হয় তাহলে কি হবে, আপনাকে এসে প্রথমে ধরবে যে আসলে ডেটা কিভাবে লিক হলো, আপনি এটা করেছেন। তো বেসিক্যালি আপনার নিজের সিকিউরিটির জন্য কিন্তু এরকম একটা কিছু দরকার যাতে আপনি বলতে পারেন যে আমার কাছে আসলে ডেটা নেই, আমি যেহেতু ডেটা অন করি না, তাই না? এটাই আমরা বলছি যে অ্যাজ এ ডিবিএ আমি নিজেকে আসলে ইনসিকিউর ফিল করি যে আমার এখানে এসে যদি কেউ কিছু করে দোষটা কিন্তু আমার হবে। তো প্রথম লোক যাকে ফায়ার করা হবে সে হচ্ছে আমি, কোনো সমস্যা নেই। তো আসলে আমি আমার রোলটাকেও সিকিউর করতে চাই, আমার জবটাকেও সিকিউর করতে চাই। সুতরাং আমি যদি ডেটা না দেখি, যেটা আমি অন করি না, তাহলে কিন্তু আমার কোনো রিস্ক থাকে না। আচ্ছা, আরেকটা জিনিস, আপনারা সবাই এমন কিছু মেসেজ পান না, আমি মোবাইলে সকালবেলা মেসেজ পাই যে এইটা আগোড়াতে কেনাকাটা করতে হয়। যেমন আমার মোবাইলে প্রতিদিন সকালে উঠলেই দেখি আগোড়া, নন্দন। আমি কিন্তু বাজারে যাই না মানে প্রায় লাস্ট 12-13 বছর ধরে, ঠিক আছে। তো আমাকে এইসব মেসেজ পাঠানোর কোনো জাস্টিফিকেশন নেই, এগুলো আসতে থাকে কন্টিনিউয়াসলি। তারপরে আরো অনেক অফার থাকে। এইখানে কি হয় আসলে, নিশ্চয়ই কেউ আমার নাম্বারগুলোকে ডেফিনেটলি কেউ একজন বাইরে সেল করে দিয়েছে। তো এটা হতে পারে হয়তো বা যে ডিবি আছে সেই ডাটাটা কোয়েরি করে নিয়ে আরেকজনকে দিয়ে দেবে। এটা খুব ইজি। যেমন আমার যে কাস্টমার ডেটাবেস আছে, আমি যদি এখন ঢুকে সবার ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার নিয়ে আমার আরেকটা কম্পিউটারকে দিয়ে দিই, সে কিন্তু তাদেরকে ইজিলি হ্যান্ড করতে পারবে, তাই না? আচ্ছা, আরেকটা সমস্যা যেটা এখানে রাইসুল ভাই চলে গেছেন হয়তো, মানে যারা এমপ্লয়ার আছে, সিইও বা এই লেভেলে যারা আছে, তারা হয়তো ফেস করে যে যখন আপনি ডিবিএ রিক্রুট করতে যাবেন, আপনি কিন্তু সবসময় কম্পিটেন্ট ডিবিএ পাবেন না, স্কিল সেট হয়তো থাকবে না, আর যার থাকবে সে এত কস্টলি হবে
তাকে হয়তো আমি এফোর্ড করতে পারবো না। তো অনেক সময় যেটা দরকার পড়ে যে ডিবিএ রোলটাকে আমরা ডেলিগেট করতে চাই, হয়তো কোনো ভেন্ডরকে দিয়ে দিলাম বা থার্ড পার্টি কাউকে দিয়ে দিলাম যে আসলে ডিবিএ রোলটা প্লে করবে। যে ডিবিএ রোলটা প্লে করবে যখন আমার অর্গানাইজেশনের বাইরে চলে যাচ্ছে তখন কিন্তু আমার ডেটা রিস্ক আরো বেড়ে যাচ্ছে। সে কিন্তু অ্যাজ এ সুপার ইউজার সমস্ত ডেটাকে ডিল করতে পারবে। তো ডিবিএ রোলকে ডেলিগেশন করার জন্য আমার এই ধরনের এডিশনাল সিকিউরিটি কিছু দরকার। ইভেন আপনি যখন অ্যাজুরও দিবেন, মেনে নিচ্ছি অ্যাজুর খুব মানে সিকিউর, হ্যাঁ, এবং আলটিমেটলি মাইক্রোসফটের কেউ আমার ডেটা দেখবেও না, কিন্তু তারপরেও আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য যদি আমি ওখানে ডেটা সিকিউর রাখতে পারি, যে আমি বুঝলাম যে অ্যাজুর অ্যাডমিন যে আছে সে চাইলেও আমার ডেটাটা দেখতে পারবে না। আচ্ছা, এইটা কি একটা সামারি করে নিয়ে আসছি যে আসলে কেন আমরা ডেটাবেস এনক্রিপ্ট করছি। আমার যেসব পার্সোনাল ইনফরমেশন আছে, যেমন সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ন্যাশনাল আইডি কার্ড, ক্রেডিট কার্ড নাম্বারের একটা মজার গল্প বলি। সেটা হচ্ছে কিছুদিন আগে, ব্যাংকের নাম বলবো না, কিছুদিন আগে না, বছরখানেক আগে, তো আমি ক্রেডিট কার্ড নেওয়ার পর আমার কিছু সমস্যা হচ্ছিল। তো আমার ফ্রেন্ড ওখানে ছিল, ওকে ফোন করে বললাম যে একটু হেল্প করো, আমার কার্ড একটু সমস্যা হচ্ছে, এই জিনিসটা নাই, কি করবো। সে দেখি ধুম করে আমার ক্রেডিট কার্ড নাম্বারটা আমার সব বলা শুরু করছে। হ্যাঁ, বেসিক্যালি তার ডেটাবেস আসলে কোনো কিছু এনক্রিপ্টেড ছিল না, সে দেখে সব কিন্তু বলছে। সে চাইলে ওখান থেকে সমস্ত ক্রেডিট কার্ড নাম্বারই নিয়ে অনেক কিছু করতে পারে। তো এটা কিন্তু একটা হাইলি রিস্কি একটা জিনিস। তারপরে যেগুলো বলছিলাম যে ডেটাবেসটা ক্লাউডে রান করা, ডিবিএ রোলটাকে ডেলিগেট করা, হাই প্রিভিলেজ যে ইউজার আছে তাদেরকে অ্যাক্সেসটাকে কন্ট্রোল করার জন্য, এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে আসলে ডেটা ওনার আর ডেটা ম্যানেজার, একজন হচ্ছে ডেটা ম্যানেজ করে ডিবিএ, আরেকজন ডেটা ওনার। আমার ডেটার ওনার আমি, আমার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ন্যাশনাল আইডি নাম্বার আমার ফোন নাম্বার আমার। সো এই ওনার, ডেটা ওনার এবং যে ডেটা ম্যানেজার, এই দুজনের রোলটাকে সেগ্রিগেট করা, এটাই হচ্ছে আসলে আমার মেইন অবজেক্টিভ ডেটাবেসকে এনক্রিপ্ট করার জন্য, ওয়ান অফ দ্য মেইন অবজেক্টিভস। আচ্ছা, ডেটাবেস এনক্রিপশন কিন্তু অনেক আগে থেকেই অনেকভাবে ট্রাই করেছে। আমরা যদি হিস্টোরিটা দেখি, একদম শুরুতে আমরা কিছুদিন অনেক আগে 2000 এর দিকে SQL 7 একটা ছিল বোধহয়, পুরানো আসাম ভাই, SQL 7 ছিল না? 6.5। আচ্ছা, 6.5টা আমি পাইনি, 7 এ কাজ করতাম। ওখান থেকে যদি বলি যে আসলে কখনই ডেটাবেস এনক্রিপশনের জন্য কিছু ছিল না, যেটা ছিল যে আপনার ওই থার্ড পার্টি বিভিন্ন টুলস ইউজ করা হতো ডেটা এনক্রিপ্ট করার জন্য। 2005 এ কিছু এডিশনাল আসলো কল লেভেল এনক্রিপশন। 2008 এ এসে একটা চেঞ্জ আসছে, ট্রান্সপারেন্ট ডেটা এনক্রিপশন, TDE। এটা অবশ্য আমি কাজ করি, কেউ করেছেন? বেসিক্যালি এটা সম্ভবত ডেটা ফাইলটাকে এনক্রিপ্ট করে দেয়। তো ডেটা ফাইল যেটাই করি আমি, ডেটা ফাইলকে এনক্রিপ্ট করি বা ডেটাবেসকে এনক্রিপ্ট করি। আগে যে সলিউশনগুলো ছিল এটা হচ্ছে যে এটাকে বলা হয় যে ডেটা ইন রেস্ট, যেটা মানে যে ডেটাটা আসলে মুভ করছে না, সেই ডেটাটাকে আমরা এনক্রিপ্ট করতে পারতাম। কিন্তু ডেটা যেটা নেটওয়ার্কের থ্রুতে যাচ্ছে, অথবা যে ডেটাটা আমার ইন মেমোরিতে আছে, সেই ডেটা কিন্তু এনক্রিপ্টেড না। যখনই আমি ডেটাটাকে এক্সট্রাক্ট করতে যাই, ওটাকে ডিক্রিপ্ট করতে হয়, এবং সেটা কিন্তু ডেটাবেস সার্ভারই হচ্ছে। ডিক্রিপ্ট করে ওখান থেকে আমরা ডেটাটা দেখতে পাচ্ছি। আলটিমেটলি অলওয়েজ এনক্রিপশন এই প্রবলেমগুলোর সলিউশন নিয়ে আসছে, যে আসলে ডেটা যেখানেই থাক না কেন, আনটিল এন্ড আনলেস ডেটাটা তার ওনারের কাছে যাবে, ততক্ষণ পর্যন্ত সে এনক্রিপ্টেড থাকবে, কেউ ডেটাটাকে রিভিল করতে পারবে যে কি আছে। আচ্ছা, তো যেটা বললাম যে সমস্যাগুলো যেগুলো ছিল আমাদের অলওয়েজ এনক্রিপশন, সেগুলো এখানে আসলে সলভ করার চেষ্টা করা হয়েছে। একটা ট্রান্সপারেন্ট এন্ড টু এন্ড সলিউশন, হ্যাঁ, যেখানে আমার এই ডিক্রিপশন এবং এনক্রিপশন দুটোই ক্লায়েন্ট লেভেলে হ্যান্ডেল হচ্ছে, ডেটাবেস সার্ভার লেভেলে আসলে কোনো কিছুই থাকে না। আর ক্লায়েন্টের যে সেন্সিবল যে ডেটাগুলো আছে, হ্যাঁ, সেগুলো SQL সার্ভারে কখনোই রিভিল হচ্ছে না। একটা আমরা জাস্ট দেখি যে কিভাবে আসলে কাজটা করে, তার প্র্যাকটিক্যাল দেখার আগে আর কি, জাস্ট এখানে একটা স্লাইডে দেখি যে কিভাবে কাজটা করে। প্রথমে আমরা দেখি এখানে যে ফার্স্টে এখানে দুটো কনসেপ্ট আছে, একটা হচ্ছে কলাম এনক্রিপশন কি, CEK, আর একটা হচ্ছে কলাম মাস্টার কি, CMK। এই দুটো একটু আপনাকে একটু মেটাফরিক্যালি যদি বলি, ধরেন আমরা প্রোভাইডার ইউজ করি না, মেম্বারশিপ প্রোভাইডার, আইডেন্টিটি ফ্রেমওয়ার্ক, ওখানে আমরা কি করি, যদি কাস্টম প্রোভাইডার কেউ লিখে থাকেন, কেউ করেছেন কাস্টম প্রোভাইডার অন্য ডেটা স্টোরের জন্য, লাইক ওরাকল, মাইসিকিউএল, তো ওখানে যেটা হয় যে আপনাকে কিন্তু সব নিজেকে ইমপ্লিমেন্ট করতে হয়। যেমন আপনি পাসওয়ার্ড এনক্রিপ্ট করবেন, তো পাসওয়ার্ড এনক্রিপ্ট করার জন্য বলেন তো পাসওয়ার্ড কিভাবে এনক্রিপ্ট করি, একটা স্ট্যান্ডার্ড কেউ, যে ধরেন আপনি একটা পাসওয়ার্ড, ইউজার আইডি পাসওয়ার্ডটাকে এনক্রিপ্ট করবেন, হ্যাশ করি, মানে কি করি, পাসওয়ার্ডটাকে ডাইরেক্ট হ্যাশ করে ফেলি। এটা হচ্ছে একটা ওয়ে, মানে একটু স্ট্রেট ফরওয়ার্ড ওয়ে। কিন্তু নরমালি যেটা আমরা যেটা করি সেটা হচ্ছে যে পাসওয়ার্ডকে হ্যাশ করার আগে প্রথমে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করা হয়, সেটাকে আবার আমি একটা মানে টু ওয়ে কোন একটা অ্যালগরিদম দিই, লাইক বেস 64 বাইটা, এটা দিয়ে আমরা ওটাকে প্রথমে এনক্রিপ্ট করি, সরি এটাকে এনক্রিপ্ট করে ডেটাবেসে রাখি, আর এটাকে দিয়ে আমি ওই আমার মেইন পাসওয়ার্ডটাকে স্ক্র্যাম্বল করা হয়, স্ক্র্যাম্বল করে তারপরে ওটাকে হ্যাশিং করা হয়। সো আমার দুটো লেভেল হলো, একটা হচ্ছে আমার পাসওয়ার্ডের কিটাকে এনক্রিপ্ট করতেছি, তারপর পাসওয়ার্ডটাকে এনক্রিপ্ট করতেছি। এখানে অনেকটা ওরকমই, যে প্রথমে হচ্ছে আপনি কলামের ডেটাটাকে এনক্রিপ্ট করবেন, কলামের ডেটাটাকে এনক্রিপ্ট করার জন্য হচ্ছে আমার কলাম এনক্রিপশন কি, আর এই কলাম এনক্রিপশন কিটাকে এনক্রিপ্ট করার জন্য আমি কলাম মাস্টার কি ইউজ করব। কলাম মাস্টার কিটা কলাম এনক্রিপশন কিটাকে এনক্রিপ্ট করবে, কলাম এনক্রিপশন কিটা আমার কলামের যে ডেটা আছে সেটাকে এনক্রিপ্ট করবে। এবং বেসিক্যালি এই কলাম মাস্টার কি যেই জিনিসটা আছে, এটা আসলে কখনোই ডেটাবেস সার্ভারে থাকবে না যদি আপনি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরকে ডেটা দেখতে দিতে না চান। তো
তো এই সিএমকেটা আপনি কোনো একটা আলাদা ভল্টে আপনার স্মার্ট কার্ডে বা কোথাও রেখে দিতে হবে। এটাই এখানে দেখানো হচ্ছে আর কি, যে আমার দুটো জিনিস আছে এখানে, কলাম এনক্রিপশন কি আর কলাম মাস্টার কি। যখন আমি এনক্রিপ্ট করছি, প্রথম স্টেপ হচ্ছে আমার কলাম এনক্রিপশন কিটা কলাম মাস্টার কি দিয়ে এনক্রিপ্ট হলো। তারপরে এই মাস্টার কিটাকে আমি কোনো একটা সিকিউর ভল্টে রেখে দিলাম। ফাইনালি কলাম এনক্রিপশন কিটা ইউজ করে আমার ডেটাবেসে কলামগুলোকে আমি এনক্রিপ্ট করব। বেসিক্যালি কাজ কিন্তু এতটুকু যদি আমরা করি তাহলে কিন্তু আমার এনক্রিপশনের কাজ হয়ে গেল। এখানে আমি আর একটু ডিটেইলস আর কি বলতে যাচ্ছি যে কিভাবে জিনিসগুলো কাজ করে। তো এখানে আমার মনে হয় আমরা একটু দেখি কিভাবে কাজটা করে, সেটা মনে হয় বেটার হবে এই স্লাইড দেখা। এখানে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করি। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না, আচ্ছা স্ক্রিনে আসছে কেন? এটা অবশ্য রিমোট টেক্সট হবে, এই জন্য কি সমস্যা হচ্ছে? না না না, ডুপ্লিকেট হয় না, ওটা এক্সটেন্ডেড হয়ে আছে। কন্ট্রোল পি, উইন্ডো পি, উইন্ডোজ পি মিনিমাইজ করে নিয়ে আসে। এক্সটেন্ডেড হলে হবে, ডুপ্লিকেট হলে ডুপ্লিকেট করতে হবে না। আচ্ছা মিনিমাইজ করে। না এখন আমার রিমোটটা থেকে আসছে, কনসোল কমান্ডে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা এটা আমি আমার এখান থেকে দেখাচ্ছি, এখানে দেখেন। আচ্ছা আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করি। আমাদের একটা ভিডিও ছিল যেটা আসলে সকালের সেশনে ফেরদৌস দেখাইছে, যে কারণে আমি দেখলাম যে আপনার অলওয়েজ এনক্রিপশন একটা ভিডিও ছিল, ওটা দেখানোর কথা ছিল, সেটা যেহেতু হয়ে গেছে আর সময় নেই ওটা দেখে। হ্যাঁ আপলোড করে দিন, আমার নামে আবার দেখে নেব। আচ্ছা হ্যাঁ শিওর। আচ্ছা আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করি, ডিসপ্লে স্যার এটা দিলাম। একটা টেবিল ক্রিয়েট করি। কি বলবো বলেন, কি দেয়া যায়? কাস্টমার টেবিল, কাস্টমার আইডি, তারপরে কাস্টমার মেইন যা আছে তাই আর কি দিব, স্যালারি, তারপর কাস্টমারকে স্যালারি দেবো, আর কি বলবো ক্রেডিট কার্ড নাম্বার। এনআইডি হ্যাঁ এনআইডি আছে। আর কিছু দিতে যাচ্ছেন কেউ? ওয়েল এখন সেটা এখানে আসি। এখানে আমরা কিছু ডেটা দিই। যে কোনো একজন নাম বলেন আপনাদের। সরি আমি যদি বানান করি, ক্রেডিট কার্ড নাম্বার সত্যিকার দেওয়া যাবে, ন্যাশনাল আইডি নাম্বারও কোনো একটা কিছু থাকবে। কাস্টমার নেমটা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ লিমিটেশন বাড়াইনি, ঠিক আছে শুধু আমার লিখলাম। আপাতত এটার জন্য একটাই থাকবে, খুব বেশি লাগবে না। আমার এটা ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমি কাস্টমার থেকে সিলেক্ট করি, আচ্ছা ঠিক আছে। এখন দেখেন আমরা যেটা দেখছিলাম যে প্রথমে কলাম মাস্টার কি ক্রিয়েট করা হয়। হ্যাঁ
আমি যদি এখন এখানে একটা কলাম মাস্টার কি ক্রিয়েট করি, এখানে সিকিউরিটিতে দেখা যাচ্ছে তো না, সিকিউরিটিতে একটা অপশন পাবেন আপনারা, অলওয়েজ এনক্রিপ্টেড কিউ। এখানে দেখেন দুটো অপশন আছে, কলাম মাস্টার কি, কলাম এনক্রিপশন কি। কলাম মাস্টার কি যদি আমি ক্রিয়েট করতে চাই, আমি একটা নিউ কলাম মাস্টার কি করতে পারবো। একটা কলাম মাস্টার কি করব, একটা নাম দিলাম CFA। এটা আমি প্রিফার করি সবসময় লোকাল মেশিনের যে সার্টিফিকেট স্টোর আছে ওখানে স্টোর করা, কারণ হচ্ছে আপনার কারেন্ট ইউজারের স্টোরে অনেক কি থাকে, তো যখন আবার কিটা ফাইন্ড করতে হয় খুব কষ্ট হয়ে যাবে করা। আমি এখানে লোকাল মেশিনে রাখলাম, অলরেডি একটা আমি আগে করেছি ওটা এখানে আছে। আচ্ছা, ক্রিয়েট করলাম। তাহলে আমাদের কলাম মাস্টার কি হয়ে গেল। জাস্ট এখানে একটু স্লাইডে আসি। কলাম মাস্টার কি আমরা কেন ক্রিয়েট করছি একটু রিক্যাপ করি। কলাম এনক্রিপশন কিটাকে এনক্রিপ্ট করব এবং এই যে ভ্যালুটা আছে সেটা আমার সিস্টেম ক্যাটালগ ভিতরে দেখা যাচ্ছে। আর এসকিউএল সার্ভারে কিন্তু আমি এটার কোনো কিছু রাখবো না। আমি কিন্তু দেখেন এটা কিন্তু আমি আমার এই ল্যাপটপে করছি, এটা কিন্তু আমি ডেটাবেস সার্ভারে বসে করছি না। যদি আপনারা কেউ ডেটাবেস সার্ভারে বসে কলাম মাস্টার কি আর কলাম এনক্রিপশন কি এগুলো তৈরি করেন, তাহলে কিন্তু আসলে ঘটনা যা ছিল তাই হয়ে যাবে। ডেটাবেসে সবকিছু থাকবে এবং ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর সবকিছু পেয়ে যাবে। এইটা সাজেস্টেড হচ্ছে আপনি আপনার অ্যাপ্লিকেশন সার্ভার বা কোনো একটা ক্লায়েন্ট মেশিনে বসে করবেন, ডেটাবেস মেশিনে বসে না। মাস্টার কি হয়ে গেল, কলাম মাস্টার কি। এখন আমরা নেক্সটে কলাম এনক্রিপশন কি ক্রিয়েট করি। এটার নাম আচ্ছা, এখানে দেখেন কলাম মাস্টার কি সিলেক্ট করার অপশন দিয়েছে, সিএমকে কি আমি এটা সিলেক্ট করব। যদি আরো থাকতো আমার সিএমকে আমি সিলেক্ট করতে পারতাম। ওকে, আমরা যদি স্ক্রিপ্টগুলো দেখি কি করবো সে আসলে। হচ্ছে কলাম মাস্টার কির জন্য সে আমার লোকাল মেশিনের স্টোর এটা রেখে দিয়েছে। কি স্টোর করবে, এটা হচ্ছে MSSQL সার্টিফিকেট স্টোর করবে। আর সি এটা দেখি কলাম এনক্রিপশন কি। RS এনক্রিপশন ইউজ করছে এবং এনক্রিপ্টেড ভ্যালুটা দেখাচ্ছে। আমরা আবার এখানে দেখি আর কিছু করার আছে কিনা এটার বাইরে। কলাম এনক্রিপশন কি নিয়ে সেনসিটিভ ডাটা এনক্রিপ্ট করার জন্য ডেটাবেস কলাম এগুলো আসলে আমরা বলেছি। হ্যাঁ, তো জাস্ট একটা এডিশনাল হচ্ছে যে আমার একটা কলাম এনক্রিপশন কির জন্য দুইটা কলাম মাস্টার কি থাকতে পারে। আমি একটা কলাম এনক্রিপশন কিকে আমি দুটো কলাম মাস্টার কি দিয়ে এনক্রিপ্ট করতে পারি কি রোটেশনের জন্য। এটা অনেকটা হচ্ছে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করি না আমরা, বলা থাকে যে এতদিন পর পাসওয়ার্ড চেঞ্জ করব। এখানেও সেম কনসেপ্ট, যে বলা থাকে একটা সাজেস্টেড আপনার অর্গানাইজেশন পলিসিতে থাকতে পারে যে সিএমকে টা আমি একটা রেগুলার ইন্টারভ্যালে চেঞ্জ করব। তো যখন আপনি সিএমকে চেঞ্জ করবেন, প্রথমে তার পুরানো সিকে আমরা পুরানো যে এনক্রিপশন কিটা আছে ওটাকে অবসলভ করে দিতে পারবো। তো রোটেট করতে আমরা এটা লাস্টে দেখবো যদি সময় থাকে আর কি, কিভাবে রোটেটটা করবো। তো এখানে একটা অপশন আছে যে আপনি চাইলে সিএমকে টা রোটেট করে রাখতে পারবেন, যে কারণে দুটো সিএমকে সাপোর্ট করে একটা সিকে। এখন আমরা এগুলো হয়ে গেল। এখন আমি কাস্টমার টেবিলে কলাম, এটা হচ্ছে আমার কলাম এনক্রিপশন উইজার্ড। আচ্ছা, দেখেন আমাকে সবগুলো কলাম দেখাচ্ছে, সিআইডি, সিনেম, ক্রেডিট কার্ড, এনআইডি। কি কি এনক্রিপ্ট করবো আমরা এখানে? ক্রেডিট কার্ড, এনআইডি। এখন দেখেন এখানে এনক্রিপশন টাইপটা আমি এখনো বলিনি, এটা আসতেছি, জাস্ট আপাতত সিলেক্ট করলাম। এখানে কিন্তু অটোমেটিক্যালি আমার যে সিকে টা अवेलेबल আছে সেটা কিন্তু আমাকে দেখাচ্ছে। হ্যাঁ, সিকে 2 টা কিন্তু দেখাচ্ছে। আর এটা যদি আমি ইভেন আগে ক্রিয়েট করা দরকার নেই, আমি যখন টেবিলে এটা করতে থাকবো তখনও দেখবো। আমরা ওটা দেখবো যখন আমরা একটা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশনের থ্রুতে কাজ করব, তখন আগে এটা একটু দেখি কিভাবে কাজ করে। নেক্সট, শেষ। এখন কাজ হয়ে গেছে এনক্রিপশন। এখন সে জাস্ট ডাটা এনক্রিপ্ট করবে। এটা হচ্ছে বেসিক্যালি এখানে এসকিউএল সার্ভারের বিউটিটা। হ্যাঁ, আপনার খুব সিম্পল। আপনি যদি করতে চান আপনাকে আসলে খুব বেশি কিছু করতে হবে না, খুব বেশি কিছু জানতে হবে না। থার্ড পার্টি টুলগুলোতে যে সমস্যা ছিল, আপনাকে টুলসটা জানতে হতো, অনেক সময় আপনাকে আলাদাভাবে কোড লিখতে হতো, কোডও চেঞ্জ করতে হতো। এখানে ইভেন আপনার কোনো কোডও লিখতে হবে না। আমরা একটা ফ্রন্ট এন্ড একটা এমভিসি অ্যাপ্লিকেশনকে দেখবো যে কিভাবে কাজ করে, যেখানে আসলে আমাকে কোনো কোডও লিখতে হবে না।
সবকিছু তার যে ইন্টারনাল ক্লায়েন্ট ড্রাইভার আছে সেই হ্যান্ডেল করবে। আচ্ছা ভাইয়া, এখন তো আমি এটা করতেছি, হ্যাঁ, এখন যদি সেম আমি কন্টেন্ট থেকে কোনো ইয়া পুশ করি, এনক্রিপ্টেড অবস্থায় তো এনক্রিপ্টেড অবস্থায় তারপরে যে বেস 64 এ কনভার্ট করে এগুলো ইয়ে করে হ্যাঁ বেস 64 না, আসলে এখানে সে মানে আরএস ইউজ করে। আমরা যে ওই RSA সিস্টেম থেকে কন্টেন্ট থেকে এনক্রিপ্ট করে দেন পাঠাই মানে অলওয়েজ এনক্রিপশনের জন্য নরমালি আমরা যে আচ্ছা হ্যাঁ, আপনাকে কিছু করতে হবে না। মানে সে যে ক্লায়েন্ট ড্রাইভারটা আছে ADO.NET ড্রাইভার বলেন অথবা আপনার ওয়ারেন যেগুলো থাকে এনটিটি ফ্রেমওয়ার্ক যদি ইউজ করেন, তাহলে সেই আপনার এনক্রিপশনের কাজটা করবে। মানে অ্যাজ এ ডেভেলপার আপনার কোনো কাজ নেই, আপনি আগেও যেভাবে কাজ করতেন এখনো সেভাবে কাজ করবেন। এবং ডেটাবেস যে ডিজাইন করবে তার কিছুটা কাজ আছে, যে কিভাবে জিনিসটা হবে ডিজাইন করবে বা কোন কলমগুলো এনক্রিপ্ট করতে পারবে, ডিসিশনগুলো মেক করবে। বাট ডেভেলপার যারা আছে তাদের আসলে কোনো কাজ নেই, তারা আগেও যেভাবে কাজ করতে এখন সেভাবে কাজ করবে। এখনো কি আবার ডাটা এনক্রিপ্ট হ্যাঁ ওটা আমরা দেখব, করে পাঠাতে হবে। হ্যাঁ আপনি দেখতে পারবেন ডাটা। আমরা আগে পাসওয়ার্ড শেয়ার সময় পাসওয়ার্ড ভেরিফিকেশনের টাইম MD5 এ দেখা কনভার্ট করে আমরা ডাটা করতেছি। হ্যাঁ এখন আমরা কি করব? প্রথম এনক্রিপ্ট করে পাঠাই আবার ডিক্রিপ্ট করে পাসওয়ার্ড যদি আপনি রাখতে চান, আমার মনে হয় পাসওয়ার্ডটা পুরো স্টাইলে রাখাই বেটার। পাসওয়ার্ডের জন্য এনক্রিপশনটা আমরা ইউজ না করি, মানে অ্যাপ্লিকেশন লেভেলে এনক্রিপ্ট করে তারপরে তারপরে পাঠাই, ওটা পাসওয়ার্ড ভাবে করি। যদি কেউ এভাবে করতে চান করতে পারেন, করে হয়তো দেখতে পারেন আসলে এডিশনাল কোনো ফ্যাসিলিটি পাওয়া যায়, আমি দেখি। বাট পাসওয়ার্ডের জন্য আমার কাছে মনে হচ্ছে আগের স্টাইলটা ভালো। এটা হচ্ছে আপনার অন্যান্য যে সেনসিটিভ ডাটা আছে, হ্যাঁ, লাইক আপনার এনআইডি বলেন, তারপরে ক্রেডিট কার্ড নাম্বার, ইভেন আপনি যদি পেরোল ডাটাবেস ম্যানেজ করেন, ইভেন স্যালারিটাও কিন্তু আসলে আপনার এনক্রিপ্টেড রাখা উচিত, নাহলে ডিবি এর ঢুকে দেখবে যে কার কি অবস্থা। তো ওকে প্রতি বছর ভালো রেঞ্জ দিতে হবে স্যালারি, হ্যাঁ, কারণ ও তো জানে যে সবাইকে অনেক বেশি টাকা দেয়। হ্যাঁ ওই যে দেখছেন হ্যাঁ, এটা আমি শুনছি ওই সার্ভারদের ওখানে এরকম ঘটনা ঘটছে, হয়ে যাওয়ার পরে ব্যাংকে আর কি, তো সবাই যখন জেনে গেছে যে ওর স্যালারি এত ভালো দেয়, তখন সবাই অনেকে আপসেট, কেন আমারটা হলো না, ওরটা কেন। মিথ্যা কথা বলা যায় না। হ্যাঁ মিথ্যা কথা বলা যাবে, এবং দেখা যায় যে ওই লেভেলে যারা আছে সবাই কিন্তু আপনাকে ভালো ইনক্রিমেন্ট দিতে হবে, না হলে সমস্যা হয়ে যাবে আর কি। আচ্ছা এখন দেখি তো কোয়েরিটা চালায় কি আসে। এনক্রিপশন হয়ে গেছে, হ্যাঁ সরি এটা আগে ছিল বলে দেখতে পাচ্ছেন না। ক্রেডিট কার্ড নাম্বার এবং এনআইডি দেখতে পাচ্ছি। ইভেন আমার ডেটাবেস সার্ভারে যদি আমি এটা রান করি, দেখো হচ্ছে এই রিমোট ডেস্কটপটা হচ্ছে আমার ডেটাবেস সার্ভার, এখানে SQL 2016 ইনস্টল করা আছে। এখানে যদি আমি কোয়েরি রান করি, এটা কোনো একটা কারণে লাস্ট দুইবার হ্যাং করছে, দেখি এবার আশা করি হ্যাং করবে, হ্যাং করেনি। হ্যাঁ আমার এখানেও কিন্তু এটা এনক্রিপ্টেড দেখাচ্ছে, তো ডেটা আমি ডিক্রিপ্ট করতে পারবো না। কলাম মাস্টার কি আর কলাম মাস্টার কি যেটা স্পেশাল, ওটা যদি আপনি মানে রাখতে চান খুব সিকিউরলি রাখতে হবে। যদি কোনো এটা সিকিউরিটিটা কিভাবে, মানে এটাকে আমি কপি করে অন্য জায়গায় ছাড়া, মানে এটা জিনিসটা বুঝিনি, সরি। মাস্টার কিটা কিভাবে সিকিউর করব? মাস্টার কিটা আপনি কোনো একটা সিকিউর ভল্টে রাখবেন, যেমন আপনি ডেটাবেসের ব্যাকআপ নিয়ে সিকিউর করেন আপনারা, অনেকে দেখা যায় অফসাইট ব্যাকআপ রাখে, কোনো একটা ব্যাংকের ভল্টে রাখে বা আলাদা কোথাও রাখে, ঠিক আছে। আচ্ছা আমি একটু সরি, আমার কয়েকদিন ধরে ঘাড়ে প্রচন্ড ব্যথা, আমার মুভমেন্ট একটু আনইউজুয়াল, হ্যাঁ কেউ কিছু মনে করেন না। আচ্ছা এখন যেটা হচ্ছে যে তো এটাকে আপনি একটা স্মার্ট কার্ডে রেখে দিলেন বা আলাদা কোনো একটা ডিভাইসে রেখে দিলেন, কোনো কারণে যদি আপনি থিমকে হারাই ফেলেন, আপনি কিন্তু কোনোভাবেই ডাটা ডিটেক্ট করতে পারবেন। এটা কপি করে নিয়ে রাখা যাবে। হ্যাঁ কপি করে নিয়ে আমি এটা দেখাবো কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট করে, তো কোনোভাবেই কিন্তু আপনি ডাটা ডিটেক্ট করতে পারবেন না। তো এটা খুব কেয়ারফুল, যখন এনক্রিপশন করবেন আপনি যাতে ওই কিটাকে খুব সিকিউর কোথাও রেখে দেন। আচ্ছা ভাই, রিট্রিভের সময় কি আমি আমার ওই কিটা ওই ভল্ট থেকে নিয়ে এসে তারপর হচ্ছে আমাকে ওই রিট্রিভ করতে কিটা হবে? ওই হচ্ছে উইন্ডোজ সার্টিফিকেট। আচ্ছা ওই সার্টিফিকেট সার্টিফিকেট স্টোরে সার্টিফিকেট আপনি ইনস্টল করে দেবেন। আচ্ছা আচ্ছা সার্টিফিকেট ইনস্টল করে দিলে আবার ওখানে ডাটাটা, যেমন আমি এখন কিন্তু ডেটাবেস সার্ভারে কিছু করিনি, তো যত সার্টিফিকেট আছে সব কিন্তু ইনস্টল হয়েছে আপনার ক্লায়েন্ট মেশিনে। এখন ধরেন আমি ডেটাবেস সার্ভারে এটা দেখতে চাই, আমি সার্টিফিকেট এক্সপোর্ট করে যদি নিয়ে যাই চলে যাবে, আমরা করি। আমি কি ডাটা নিয়ে কোনো কাজ করতে পারবো? ধরুন আমার অনেক সময় লাগে যে দুটো স্ট্রিং কনভার্ট করা। হ্যাঁ এখানে কিছু লিমিটেশন আছে, কিছু লিমিটেশন আছে, এই লিমিটেশনগুলো আমরা দেখবো। যে আসলে চাইলেই কিন্তু কলাম এনক্রিপশন করলে আমার অনেক মানে জিনিস বন্ধ হয়ে যাবে, চাইলে আমি সব কিছু ট্রেড অফ আছে এখানে। হ্যাঁ কিছু ট্রেড অফ করতে হবে, আপনাকে এই জন্য সিলেক্ট করতে হবে আসলে কোন কলামটা আপনি এনক্রিপ্ট করবেন, কেন করবেন। আমরা কি স্টোর ম্যাপিংটা একটা এখানে তো আমরা ডাটা কি, আমরা কি এই একই ইয়াতে আমরা কোনো অবজেক্টকে আপনি এনক্রিপ্ট করবেন, ইউজার ডিফাইন কোনো কলাম আপনি আমরা কোনো প্রসিডিউর কে পারবো? দেখেন আমার একটা খুবই প্রসিডিউর না না এটা হচ্ছে শুধু কলাম এনক্রিপশন, ডাটা এনক্রিপশন, কোন স্টোর প্রসিডিউর বা ওগুলো না, আপনি ডেটাবেস লেভেলের কলামকে এনক্রিপ্ট করবেন। আচ্ছা দুটো জিনিস একটু বলি একটু এক্সপোর্ট ইম্পোর্টে যাওয়ার আগে। প্রথম হচ্ছে যে আমরা দেখলাম না যখন আমি সিলেক্ট করি ডিটারমিনিস্টিক আর র্যান্ডমাইজ দুটো অপশন দিচ্ছে, তো
দু ধরনের অ্যালগরিদম দিয়ে আমি এনক্রিপ্ট করতে পারি, একটা হচ্ছে ডিটারমিনিস্টিক, একটা হচ্ছে র্যান্ডমাইজড। ডিটারমিনিস্টিক কি করতেছে যে আপনার একটা সিঙ্গেল টেক্সটের জন্য সে সবসময় একই ধরনের আপনার কি বলে এনক্রিপ্টেড ডেটা জেনারেট করে। এটা কেন দরকার বলেন তো? যে একটা সিঙ্গেল টেক্সটের জন্য সবসময় একটা হচ্ছে সিঙ্গেল টেক্সটের জন্য একই এনক্রিপ্টেড ডেটা এনক্রিপ্ট করে, আরেকটা হচ্ছে এক একবার এক এক রকম করে। তো আমি কখন কোনটা সিলেক্ট করব? কোনো আইডিয়া? এক একবার এক একটা যখন করে ওটাই বেটার। ওটাই বেটার। কিন্তু একটু আগে যেটা বললো যে আপনি চাচ্ছেন যে দুটো ডেটা কম্পেয়ার করবেন, এখন আমি চাচ্ছি ওয়ার আইডি ইকুয়াল ক্রেডিট কার্ড নাম্বার ইকুয়াল টু ক্রেডিট কার্ড নাম্বার, আপনি কি করবেন? সেক্ষেত্রে এটা জীবনে কিন্তু মিলবে না। সো এটা আপনাকে ডিসিশন নিতে হবে যে কখন আপনি ডিটারমিনিস্টিক ইউজ করবেন, কখন আপনি র্যান্ডমাইজড ইউজ করবেন। ধরেন আপনার একটা কনস্ট্যান্ট কলাম বা আপনার কি কলাম, যে কলামে আপনি হয়তো আইডিটাকে আরেকটা টেবিলে রেফার করছেন, ওটাকে যদি আপনি র্যান্ডমাইজ করে ফেলেন আর কখনোই কিন্তু আপনার জয়েনিং কাজ করবে, সেই ক্ষেত্রে আপনাকে ওটাকে ডিটারমিনিস্টিক করতে হবে। আবার মনে করেন ডিটারমিনিস্টিকের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, এটা পরে আছে। ডিটারমিনিস্টিকের কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা হচ্ছে যে অনেক সময় আমরা রাখি না যে একজন মেল অর ফিমেল সেক্স রাখলাম, মেল অর ফিমেল, তখন কি হবে? আপনার ডেটা সেট খুব কম ডেটা সেটের উপর যদি আপনি ডিটারমিনিস্টিক অ্যালগরিদম অ্যাপ্লাই করেন, ওই দুটো ডেটাই বারবার থাকবে, সে কিন্তু প্রেডিক্ট করে ফেলবে যে আসলে কি ডেটা আছে। প্যাটার্ন দেখে বুঝে যাবে যে আসলে মেলের জন্য একটাই হচ্ছে, ফিমেলের জন্য একটাই, আর সে বুঝতে পারবে যে এখানে সেট অফ ডেটা মাত্র দুটোই আছে। তো এটাও আপনাকে একটু কনসিডার করতে হবে। হ্যাঁ, আর র্যান্ডমাইজে যেটা বললাম সমস্যা, যে আপনি চাইলেই সার্চিং, গ্রুপিং, ইন্ডেক্সিং, জয়েনিং আসলে কিছুই করতে পারবেন না র্যান্ডমাইজে। ডেটাটা দেখা ছাড়া, সেভ করা ছাড়া, ডিলিট করা ছাড়া বেসিক্যালি আমি আর কোনো কিছু পাইনি যেটা করা যায় যদি র্যান্ডমাইজ অ্যালগরিদম ইউজ করি। সো এখানে এটাই বলছি আর কি, যে আমার ডিটারমিনিস্টিক ভার্সেস র্যান্ডমাইজ কি কি অপশন আসলে আসে অ্যাভেলেবল আছে। হ্যাঁ, প্রাইমারি কি কলাম হলে আমরা শুধু ডিটারমিনিস্টিক রাখতে পারবো, কনস্ট্যান্ট থাকলে শুধু ডিটারমিনিস্টিক ইউজ করা যাবে, আবার যেগুলো ইন্ডেক্স কলামের পার্ট সেগুলো ডিটারমিনিস্টিক ছাড়া আমি র্যান্ডমাইজ করতে পারবো। তো র্যান্ডমাইজটাকে আমি করতে পারি ক্রেডিট কার্ড নাম্বার, যেটাকে কোনোভাবে আমি রিভিল করতে চাই না, এটা একটা হতে পারে, আমার ন্যাশনাল আইডি হতে পারে। কিন্তু আপনি চাইলে স্যালারিও কিন্তু র্যান্ডমাইজ করতে পারবেন না, কারণ স্যালারি দিয়ে আপনার কম্পেয়ার করতে হবে যে হ্যাঁ 100,000 এর উপরে কার স্যালারি আছে সেটা আমরা চেক করব। এইটাতে যাওয়ার আগে আমরা একটু ইনপুট এক্সপোর্টটা দেখি। আচ্ছা, প্রথমে আমার এখন কিটা কোথায় আছে? এটা হচ্ছে আমাদের ল্যাপটপে আছে, তাই না? আমি যেটা চাচ্ছি কলাম মাস্টার কিটাকে নিয়ে আমি আমার ডেটাবেস সার্ভারে ইনস্টল করব, সো দ্যাট আমি ডেটাবেস সার্ভারে বসেও এটা দেখতে পারি। যদিও এটা মেইন অবজেক্টিভ না, বাট আমরা দেখার জন্য দেখছি যে এটা হাতে আর কোনো অপশন নেই। আচ্ছা, আমি এটাকে আপনারা এখানে খুঁজে পাবেন যদি আপনি সার্টিফিকেট ম্যানেজারে যান। এটা ডেটাবেস সার্ভার ছাড়া অন্য কোনো পিসি হতে পারে, যেখান থেকে হয়তো আমি ইয়া করতে, যেখান থেকে আমি অ্যাপ্লিকেশন সার্ভারটা হোস্ট করব, লাইক আমার স্টেজিং সার্ভার হলো, ওখানে প্রথমে দিলাম, তারপরে আমি প্রোডাকশন সার্ভারে দিলাম, এভাবে আর কি করতে হবে। প্রতিবারই সার্টিফিকেটটা ইম্পোর্ট করা লাগবে না, একবার ইম্পোর্ট করে রেখে দেন, ওটাকে আপনি কোনো একটা যেটা বললাম একটা ভল্টে রেখে দিবেন, দেন ওখান থেকে নিয়ে যত জায়গায় দরকার ইনস্টল করে দিবেন। আচ্ছা, এখানে খুঁজে পাওয়াটা একটু কঠিন, তো আমি একটা মানে সহজ পথ বের করছি এটা খুঁজে পাওয়ার জন্য। সেটা হচ্ছে যে আপনি যদি এখানে নিউ সিএম কে দেন, তাহলে সে লিস্ট অফ সার্টিফিকেট দেখায়, এখান থেকে আপনি ইজিলি এটাকে এক্সপোর্ট করে দেবেন। লোকাল মেশিনে আসবে, দেখেন এই লোকাল স্ট্যাকটা আছে, আমার মনে হয় এটাই সেই সার্টিফিকেটটা। আচ্ছা, ধরলাম এটাই, এখানে আমি এটাকে ডাবল ক্লিক করেন, সার্টিফিকেট ডিটেইলসটা দেখাচ্ছে, এখানে আপনি কপি টু ফাইল এক্সপোর্ট উইজার্ড, এটা নরমাল উইন্ডোজের যে কোনো সার্টিফিকেট এইভাবে এক্সপোর্ট করে। আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রাইভেট কিটা সহ করতে হবে। প্রাইভেট কি যদি এক্সপোর্ট না করেন তাহলে কিন্তু এটাকে ডিক্রিপ্ট করতে পারবেন না। প্রাইভেট কি সহ এক্সপোর্ট মানে পুরো চেইনটাকে এক্সপোর্ট করতে হবে। পাসওয়ার্ডের অপশন আসবে, আমরা পাসওয়ার্ড দিই। এটা হচ্ছে CMK2 ডেস্কটপ ভার্সন, এটা অলরেডি আছে। CMK2 না, CMK2 আচ্ছা, এখন যদি ডেস্কটপে আসি CMK2, তাই না? এটাকে আমি কপি করি, আমি এটা ডেটাবেস সার্ভারে নিচ্ছি। ডেফিনেটলি ইমপ্র্যাকটিক্যাল ডেটাবেস সার্ভারে কেউ নিব না আমরা। এটাকে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক না, রাইট ইনস্টল পিএফএক্স, ইনস্টল লোকাল মেশিনে করব আমরা। নেক্সট। আচ্ছা, এর আগে তো আমরা দেখলাম যে এখানে ডেটা আমরা দেখতে পাচ্ছি না, তাই না? এটা তো সবাই দেখছি। এখানে আসুন,
ডেটা এনক্রিপ্টেড, হ্যাঁ। পাসওয়ার্ডটা দিতে হবে যেটা আমি এক্সপোর্ট করার সময় দেওয়া আছে। ইম্পোর্টটা এখন দেখি কি হয়। এখন এটা এনক্রিপ্টেড, ঠিক আছে, কারণ আমি এখন পর্যন্ত ওই কানেকশন প্যারামিটারে বলে দিইনি যে আমার কলমটাকে ডিক্রিপ্ট করতে হবে। এসকিউএল সার্ভারে আপনি দেখবেন যখন কানেক্ট করবেন একটা এডিশনাল কানেকশন প্যারামিটারের অপশন দেওয়া যায়, অপশন থেকে এডিশনাল কানেকশন প্যারামিটার বলা যায়। এখানে আমাকে বলে দিতে হবে কলাম এনক্রিপশন সেটিং এনেবল। আচ্ছা আমি একটু কপি করে নিই, বানান ভুলের চান্স আছে। এই জিনিসটা আপনি ভিজুয়াল স্টুডিওতে যখন করবেন আপনার ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন, ওখানেও আপনাকে আপনার এসকিউএল কানেকশন স্ট্রিং এ বলে দিতে হবে যে কলাম এনক্রিপশন সেটিংটা এনেবল করে দেওয়ার জন্য। এটা কখন বলবো? ওয়েব কনফিগ এটা কানেকশন স্ট্রিং এ বলতে হবে যদি আপনার কোনো এনক্রিপ্টেড ডেটা থাকে এবং যেটাকে আপনি ফ্রন্ট এন্ডে দেখাতে যাচ্ছেন। বেসিক্যালি এনক্রিপশন ইউজ করলে আপনাকে এটা করতে হবে, আদারওয়াইজ তো সেই ডেটাটা ডিক্রিপ্ট করতে পারবে না। এটা হচ্ছে ADO.NET ড্রাইভারকে বা HTTP ড্রাইভারকে আমি বলে দিচ্ছি যে আমার এখানে এনক্রিপ্টেড ডেটা আছে যেটা ডিক্রিপ্ট করা দরকার। এখানে এসে এটা বললাম ইভেন আপনি এইভাবে এই কানেকশন প্যারামিটারটা দিয়ে আপনি আপনার লোকাল পিসিতেও কিন্তু দেখতে পাবেন যে ডাটাটা দেখা যাচ্ছে। লোকালটাতে কোনো কষ্ট করতে হবে না কারণ ওটা তো অলরেডি আমার এখানে আছে। এখানে যেটা করতে হবে জাস্ট কানেকশন প্যারামিটারটা চেঞ্জ করতে হবে। আপনি যদি কানেক্ট করেন কিন্তু এখানে কিন্তু আপনি ডাটা ইনসার্ট আপডেট কিছু করতে পারবেন না, শুধু দেখতে হবে। আমি যদি এখানে একটা ইনসার্ট স্টেটমেন্ট লেখা শুরু করি এটা কিন্তু কাজ করবে না, ঠিক আছে। আপনি কি ইনসার্ট আপডেট যেটাই করেন করতে হলে ওই এনক্রিপশন হ্যাঁ অ্যালগরিদমগুলিতে ওটাকে এমবেড করে দিতে হবে, যেটা আপনি হয়তো ইমপ্লিমেন্ট করতে পারেন কিন্তু বেস্ট ওয়ে হচ্ছে আপনি ADO.NET বা ফ্রন্ট এন্ড টুলস ইউজ করতেছেন যে আপনার এই কাজটা করে দিবে, কারণ এত কিছু করতে গেলে আলটিমেটলি আর অবজেক্টিভটা ফুলফিল হবে না। তার মানে ভাই আমার অ্যাপ্লিকেশন সার্ভারের মানে তাহলে এই সার্টিফিকেটটা কিভাবে থাকবে? অ্যাপ্লিকেশন সার্ভারে আপনি সার্টিফিকেট ইনস্টল করে দিবেন, হ্যাঁ, install যেটা করে ডেটাবেস দিবেন। সার্ভারে থাকে। হ্যাঁ। অ্যাপ্লিকেশন সার্ভারে যখন আপনি ইনস্টল করে দিবেন এবং আপনি যদি অ্যাপ্লিকেশনে কোন ওয়েব কনফিগে বলে দিলেই আর কিছু আমি ওই করতে হবে না। ডেটাটাকে UI তে দেখাতে পারবো। দেখাতে পারবো। আচ্ছা। অ্যাপ্লিকেশন সার্ভারে যদি অনেকের অ্যাক্সেস থাকে, অ্যাপ্লিকেশন সার্ভারে অনেকের অ্যাক্সেস থাকে কিন্তু অ্যাপ্লিকেশন সার্ভারে তো আপনি SQL সার্ভার ম্যানেজমেন্ট সিস্টেম ইনস্টল করতে দিবেন, ওখানে তো ওটা থাকবে। আচ্ছা। মানে আপনাকে সেগ্রিগেশন করে ফেলতে হবে আসলে। যদি আমরা কারেন্ট প্র্যাকটিস যেটা আসলে আমরা সবসময় করি যে সবকিছু সব জায়গায় থাকে, এই প্র্যাকটিস যদি করি তাহলে কিন্তু আসলে সিকিউরিটি প্র্যাকটিস হবে না। মানে এখানে তো আমি ক্লায়েন্ট হিসেবে এইগুলো ডিফেন্ড করলাম, কলাম কলাম আমার কাছে সার্টিফিকেট আছে, ঠিক আছে। তাহলে আমি যদি মানে অ্যাপ্লিকেশন সার্ভারে এটা না করি, অ্যাপ্লিকেশন সার্ভারটা আমার ইয়েতে আছে, আমার সাথে এই তো আপনার প্রিপারেশন অফ রোল করতে হবে। আমি আমাদের এখানে কি হচ্ছে, আমি অ্যাপ্লিকেশন সার্ভার করতেছি, আমি ডিপ্লয় করতেছি, আমি সবকিছু করতেছি, আমি কিন্তু ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। তাহলে আসলে এটা কোনো কাজ করবে না। তো আপনাকে অ্যাটলিস্ট দুইটা তিনটা লেয়ার করতে হবে যে ওই কাজটা করবে, ওই কাজটা করবে, ওই কাজটা করবে। অ্যাটলিস্ট আপনার বড় প্রজেক্টে তো এরকম হয় না, হ্যাঁ। সেপারেটই হয় বড় প্রজেক্ট। বড় প্রজেক্টে হ্যাঁ সিঙ্গেলি হয়ে যায়, কিন্তু যখন আপনি অ্যাটলিস্ট ডিপ্লয়মেন্ট ইঞ্জিনিয়ার যখন আপনার কাজ করবে তখন আপনি সেগ্রিগেট করেন। ডিপ্লয়মেন্ট ইঞ্জিনিয়ার যখন করবে সে আলাদাভাবে এটাকে এনক্রিপ্ট করে তারপর সেই ডিপ্লয়মেন্ট গুলো করলো, আরেকজন ডিপ্লয়মেন্ট করলো, তাহলে জিনিসটা আসলে রিভিল হবে না। মানে একটু সমস্যা, এত ইজি না আসলে প্র্যাকটিক্যালি করা, হ্যাঁ এত ইজি না, কিন্তু জিনিসটা আসলে দরকার। তো এখন এটার জন্য যে যেভাবে তার অর্গানাইজেশন পলিসি সেট করে যে আমারটা এভাবে করতে হবে বা এটা এভাবে দিতে হবে, এইভাবে। কারণ দেখা যায় অনেক চেষ্টার পরও আমার ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো আরেকজনের কাছে চলে যায়, কিন্তু সম্ভব। যেরকম আমার মনে হয় মাইক্রোসফটে যেটা আছে এখানে কিন্তু চাইলে একজন আরেকজনের ঢুকতে পারে না, পারে। বা আমাদের যে কোনো মানে একটা সার্ভারে চাইলে তো আমি ঢুকতে পারি না। ইভেন আপনি আমাদের নিজের যে CTN আছে ওখানে আমার কিছু ফ্রেন্ড ছিল ওদের সাথে কথা বলতাম, ওখানে চাইলেই আপনি আরেকটা সার্ভারে অ্যাক্সেস করুন সম্ভব না। তো ওদের অনেকগুলো লেভেল আছে, কিন্তু আমাদের লোকাল অর্গানাইজেশনগুলোতে আসলে এটা ওভাবে ম্যানেজ করা হয় না। আপনি CTN এর সার্ভার না, আমাদের যে কোনো সাইটে অ্যাক্সেস করতে গেলে আগে জাস্টিফাই করতে হয় যে এটা আমার কেন দরকার, অ্যাকর্ডিং টু মাই রোল আমি কি আসলে অ্যালাউ কি। তারপর আমার ম্যানেজারের অ্যাপ্রুভাল নিয়ে তারপরে সাইটে অ্যাক্সেস দিই, তারপর তুমি সাইটে অ্যাক্সেস দিই। তার মানে সম্ভব, তার মানে হচ্ছে জিনিসটা সম্ভব, কিন্তু আমাদের কারেন্ট কালচারে মানে আমাদের টোটাল লোকাল বাংলাদেশের কালচারে হয়তো জিনিসটা না। যেরকম আমি আরেকটা গল্প বলি, সেটা হচ্ছে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ইমপ্লিমেন্ট করার পরে যেটা হলো যে পেন ড্রাইভ অ্যাক্সেস বন্ধ করে দেবো।
দেওয়া হয়েছে, হ্যাঁ। তো আমাদের যে রিমোট লোকেশনগুলো আছে সবার যে কথা বলে মনে হচ্ছে তাদেরকে একটা অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তো পেন ড্রাইভ ইউজ করাটা তারা মনে করতেছে একটা রাইট তাদের, সেই রাইটটা আমরা বন্ধ করে দিয়েছি, সবাই আমাদের উপর খুব বিরক্ত। আরেকটা সমস্যা ছিল পাসওয়ার্ড শেয়ারিং। সবাই দেখা যাচ্ছে আমি অফিসে নাই, আমি বলে দিই আমার পাসওয়ার্ড এটা, তুমি ঢুকে কাজ করো। এটা একটা কমন প্র্যাকটিস হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তো পরে যেটা, তাই না? এবং ইনস্ট্রাকশন থাকে যে পাসওয়ার্ডটা এমন দিবেন যেন কোনো গার্ড ইয়ার খুব কঠিন কিছু না হয়। হ্যাঁ, যাতে আমি বুঝি। ওটা তো আসলে পাসওয়ার্ডের অবজেক্টিভস না। সমস্যা যেটা হয়ে গেছে, সবাই একজন আরেকজনের পাসওয়ার্ড দিয়ে লগইন করে। পরে যেটা করতে হয়েছে, প্রত্যেক ডিপার্টমেন্টাল হেড সাইন করছে যে আমার পাসওয়ার্ড আমি কারো কাছে রিভিল করি, সেটা সাইন করে সে আইটি কে জমা দিচ্ছে, এবং 1 মাস পর পর তাদেরকে ওটা আবার মানে শপথ নেওয়াটা বলতে হয় যে আমারটা আমি কারোর সাথে শেয়ার করি। এবং পাসওয়ার্ড শেয়ার করাটা হচ্ছে একটা টার্মিনেটেবল অফেন্স, হ্যাঁ, পাসওয়ার্ড শেয়ার করা। এখন অনেকখানি কমে আসছে, অনেক ফোর্স করতেছে, কারণ সবাই ভাবতেছে যে আমি এটা শেয়ার করতে পারি, এটা আমার রাইট, আমার ফ্রেন্ড, আমি ওকে দিই। আবার না দিলে সে মাইন্ড করতেছে, ঠিক আছে, যে আমাকে বলতেছে, মানে আমাকে বিশ্বাস করতেছে। বাট না দেওয়াটা কিন্তু তার জন্য ভালো, কারণ যখন আমি জানি ও আমার পাসওয়ার্ডটা জানে, কোন একটা সমস্যা হলে প্রথমে কিন্তু আমরা চিন্তা করব যে ওই ঘটনাটা ঘটেছে। এটা কি ইউজার ওয়াইজ অথরিটি করা যায়? আমরা একটু সবার ক্ষেত্রে কাজ করব না, মানে কোনোদিন আমি কিছু জানা বলবো, আমি ডাটা করতেছি, ইউজার ওয়াইজ করা যায়, মানে কে ডাটা দেখতে পাবে, হ্যাঁ, কে ডাটা দেখতে পাবে না, হ্যাঁ, এই ডেটাবেস সার্ভারে ডাটাবেস সার্ভারে মানে সার্টিফিকেটে আছে অলওয়েজ এনক্রিপশন এনেবল করা। তারপর না, এটা বলবো না, এটা হ্যাঁ, এটা আপনি যাকে দিবেন সে তো আসলে ফুল প্রিভিলেজ পেয়ে যাচ্ছে, ওটাকে আপনি মাস্টার কি, হ্যাঁ, মাস্টার কিটা যাকে দেওয়া হবে সে কিন্তু আলটিমেটলি ডাটাটাকে ডিক্রিপ্ট করে দেখতেই পারবে। এটা হচ্ছে মাস্টার কির মতো। মাস্টার কি পাইলে তুমি সব কি বলতে হ্যাঁ, রাইট, এটা নামও তাই জন্য মাস্টার কি। আচ্ছা, আমি এখানে একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে ফর এক্সাম্পল ডেটাবেস সার্ভারে এই এনক্রিপশন কিটা নেই, ক্লায়েন্ট সার্ভারে আছে, লেটস সে যারা হয়তো তিনজন মেইনলি ডেভেলপমেন্টটা করে, নরমাল ডেভেলপার যারা, তাদের কি কি দরকার, তাদের কি দরকার? যদি আসলে ডেটাবেস এনক্রিপশনের কাজটা করা উচিত সবার শেষে, যদি আগে করা হয় তাহলে তো তারও দরকার, নাহলে তো সে আসলে ডেটাবেসে কোডিং না চলে, সে তো জিনিসপত্র বুঝতে পারবে না কি করতে হবে না। যদি এরকম হয় যে সে শুধু ফ্রন্ট এন্ড ডেভেলপার, না ফ্রন্ট এন্ড ডেভেলপারের মতো শুধু যদি ফ্রন্ট এন্ড ডেভেলপই করে, তার ডেটাবেস এন্ডে কোনো কাজই নেই, তাহলে তার একদম কিন্তু তার বিজনেস লজিক লেখার জন্য কি দরকার আছে? না, আমার তো মনে হয় দরকার। সেই তার যদি ডেটাবেসে কোনো কোডই রান করতে না হয় তাহলে তার দরকার, সে দরকার হলে এখানে কোড লিখে দেখবে, ঠিক আছে। কিন্তু যদি সে ডেটাটাকে দেখতে চায়, লাইক ওয়েব ফর্মে ভিউ করবো, তখন তো লাগবে, নাহলে সে ডেটা দেখতে পারবে। ওয়েব ফর্মে যখন সে ভিউ করতেছে তখন তো সে একটা ইউজার রোল নিয়ে সে ঢুকতেছে, কিন্তু কিটা তার সার্ভারে ইনস্টল থাকতে হবে, তার ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন পিসিতে ইনস্টল থাকতে হবে, নাহলে সে এটাকে ডিক্রিপ্ট করতে পারবে। কিটা যদি না থাকে, যেমন আমার এটা হচ্ছে ডেভেলপমেন্ট পিসি, এখানে আমি কিটা জেনারেট করছি বলে এটা এখানে আছে। এখন যদি আমি কামাল ভাই ল্যাপটপ নিয়ে আসি, এখানে যদি আমি ডেভেলপমেন্ট শুরু করি, যখন আমি কানেক্ট করবো, কি যদি না থাকে সে কিন্তু এরর দিবে, বলবে এরর দিবে তো হচ্ছে আমি ফ্রন্ট এন্ড না 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 ফ্রন্ট এন্ড দিবে, ফ্রন্ট এন্ড মানে আমি যখন এমভিসি দিয়ে করবো, আমরা একটা করবো একটু পরে, তখন আমরা দেখবো যদি আমার কিটা না থাকে তাহলে দেখা যাবে যে আমাকে সেখানেই এরর দিচ্ছে, এডিটিভ ফ্রেমওয়ার্কে এরর দিবে আর কি, যে আমি এডিট করতে পারতেছি না। সে বলবে যে সে ডেটাটাকে রিড করতে পারতেছে না, বলবে যে আমার এইটা মিসিং, এনক্রিপশন কিটা মিসিং, এবং তার একটা দিয়ে দিবে, আইডি দিয়ে দিবে, যে এই আইডি কিটা দরকার। আর কি সব ক্লায়েন্ট মেশিনে এই কি থাকতে হবে? ক্লায়েন্ট মেশিন অ্যাপ্লিকেশন সার্ভারে লাগে। অ্যাপ্লিকেশন সার্ভারে। এখন আমি যদি আমার ল্যাপটপে ডট ইনস্টল করা থাকে, আমি যদি ডেভেলপার হই এবং আমি এনক্রিপ্টেড ডেটার উপর কাজ করতে চাই, আমার ল্যাপটপে কিটা ইনস্টল মানে ডিবাগ করার সময় ডিবাগ করার সময়, ডেভেলপ করার সময়, তখন আমার দরকার। কিন্তু যারা ব্রাউজার বেস অ্যাপ্লিকেশন রান করছে ওদের দরকার। কিন্তু আবার যদি এরকম হয় যে আমার ডেস্কটপ অ্যাপ্লিকেশন, ব্রাউজার বেস না, তাহলে কিন্তু ডেস্কটপ অ্যাপ্লিকেশন ওটা ইনস্টল থাকবে। লাইক আমি যখন আউটলুকে কোনো একটা কি করি, কি থাকে আমার, ওই কিটা আমাকে কিন্তু সার্ভারে ইনস্টল করে দিতে হবে। আমার আউটলুক ইউজ করার সময় একদিন যে আমার কিটা আছে সেটা কিন্তু আমার পিসিতে ইনস্টল করেছিল, আদারওয়াইজ কিন্তু এনক্রিপ্টেড অবস্থায়, সরি কি বলে, সিকিউর কানেকশন কারণ এখানে আসলে এই জন্য আপনি সেভ কোথাও রেখেছেন, প্রথমে কি বানানোর সাথে সাথে আপনার ওটাকে আগে মানে কোথাও রাখবেন, কয়েক জায়গায় রাখবেন, ব্যাকআপ থাকতে হবে। ভাইয়া আপনি কিছু আগে বললেন যে যখন আমার সার্টিফিকেটটা ইনস্টল হবে, হওয়ার পরে আমরা এখানে ডাটা দেখতে পাবো, ইনসার্ট করতে পারবো, মানে হ্যাঁ, এসকিউএল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে পারবো। হ্যাঁ, ওআরএম দিয়ে করতে পারবো। হ্যাঁ, ওআরএম দিয়ে। ওআরএম কে কি আমার ওই সার্টিফিকেট চিনাই দিতে হবে? ওআরএম যেই ক্লায়েন্ট মেশিনে চলবে, সেই ক্লায়েন্ট মেশিনে সার্টিফিকেটটা ইনস্টল করে দিতে হবে। ওআরএম অটোমেটিক ওআরএম তারপরে বাকি কাজটা সে নিজে করে দেবে।
আপনি দুটো কাজ করতে হবে, একটা হচ্ছে সার্টিফিকেট ইনস্টল করতে হবে, আরেকটা হচ্ছে আপনার কানেকশন স্ট্রিং এ বলে দিতে হবে যে কলাম এনক্রিপশন সেটিং এনেবল। এই দুটো কাজ যদি আপনি করেন অ্যাজ এ ডেভেলপার আপনার কোনো কাজ নেই। তারপরে আপনি অ্যাজ ইট ইজ যেভাবে কাজ করতেন ওভাবে করবেন, সেটা তখন যদি আমি ওয়ারেন্ট থেকে চাইলে তো আমরা দেখতে পাবো অরিজিনাল ডাটা। হ্যাঁ আপনি দেখতে পারেন। তো ডেভেলপার আসলে ডেভেলপমেন্ট ফেজে যখন থাকবেন তখন তো আর কাস্টমারের ডাটা আপনার কাছে নেই, এটা তো সব দামি ডাটা। যখন আপনি প্রোডাকশন এনভায়রনমেন্টে মুভ করবেন ডেফিনেটলি আপনি নতুন কি জেনারেট করবেন, তখন কিন্তু চাইলে আর ডেভেলপারও ডাটাটা দেখতে পাবেন। তখন শুধুমাত্র ডাটা ওনার যে বা ওই স্পেসিফিক ওই ইউআইতে যার অথরাইজেশন আছে সেই কিন্তু ডাটাটা দেখতে পাবেন, সবাই পাবেন। তখন তো এমন হতে পারে না যে লাইভ ডাটা নিয়ে আমার কাজ করার দরকার আছে। হ্যাঁ লাইভ ডাটা নিয়ে যদি কাজ করার দরকার হয় আপনার, সেক্ষেত্রে আপনাকে দেখতে দিতে হবে, তখন সার্টিফিকেটটা আপনার দরকার হবে। সেম ইসের জন্য, সেম টেবিলের জন্য বা সেম ডাটাবেসের জন্য আমার তো আগে যে ডাটার জন্য একটা সার্টিফিকেট ছিল, এখন লাইভ ডাটার জন্য আরেকটা সার্টিফিকেট, তখন কি এটা কোনো সার্টিফিকেট? না, আপনি আপনার মেশিনে লাইক উইন্ডোজ সার্টিফিকেট স্টোর কি হয়, থাউজেন্ড অফ সার্টিফিকেট থাকে তাই না? কিন্তু এই তো কলাম এবং কি বলে ডাটাবেসও সেম। তারপর সমস্যা নেই, তারপর সমস্যা নেই। ডেটাবেস কিন্তু সেম হবে না, সরি, আপনি কিন্তু প্রোডাকশন ডেটাবেস আর ডেভেলপমেন্ট ডেটাবেস আলাদা, ডেটাবেস কিন্তু সেম হবে না। অনেক সময় দেখা যায় ডাটাবেসে যেটা থাকে নাম তো সেমই হয়, লাইভ ডাটাবেসে নাম সেম হলে কি হবে, আপনার সার্ভার আইডি তো আলাদা, আইপি অ্যাড্রেস তো আলাদা তাই না, আইপি অ্যাড্রেস তো আলাদা। এর কি আমাদের চেঞ্জ করতে চাচ্ছি মাস্টার কিটা, তাহলে কম্পিউটার টেবিলে যে না না, মাস্টার কি রোটেশনটা আমরা দেখব, ওটা করতে পারবো। মাস্টার কি রোটেশন বলে একটা কনসেপ্ট আছে, লাইক পাসওয়ার্ড রোটেশন, ওটা আমরা করতে পারবো। রিসেট যেভাবে করে আর কি রিসেট করতে পারবো না, ওল্ড কিটা দিয়ে আমি নতুন একটা কি নতুন জেনারেট এটাকে করতে হ্যাঁ পারবো। রোটেট করতে পারবো। আমার কি মাল্টিপল টেবিলের ক্ষেত্রে কি আবার মাল্টিপল কি জেনারেট করে নিতে হবে? না, আপনি একটা মাস্টার কি একটা এনক্রিপশন পিন দিয়ে আপনি ডেটাবেসে সব কিছু করতে পারবেন। আবার চাইলে আপনি মাল্টিপল করতে পারেন। মাল্টিপল করার যেটা সমস্যা, কামাল ভাই এখন কি হারায় ফেলার ডিস্কে চলে গেছে, ঠিক আছে? মাল্টিপল করলে অনেক সমস্যা আসলে, কোনটা কোথায় চলে যায়, কোনটা দিয়ে কোনটা করতে মনে থাকে না। সো বেটার হচ্ছে একটাই রাখা। আপনি খুব হয়তো মডিউল বেস রাখতে পারেন, যে এই মডিউলের জন্য একটা সি, এই মডিউলের জন্য একটা সি, বাট সিএম কে একটাই থাকে, মাল্টিপল সিএম কে দরকার নেই। আমার কতগুলো কলাম এনক্রিপ্টেড আছে, এখন আমি যদি স্টোর প্রসিডিউর মানে ইনসার্ট আপডেট করতে চাই, তো সেটা কি হবে না? এটা আপনি তাহলে কি আমাদের স্টোর প্রসিডিউরগুলো মানে বাতিল? স্টোর প্রসিডিউর বাতিল, হ্যাঁ আপনি লিংক ইউজ করবেন, ওভাবে কাজ করবেন। তারপরও আমার মনে হয় এখানে সি কে সিএম কে হ্যাঁ ইন্টার মানে অনেকগুলা আপনার ট্রানজাকশন মানে এখানে কি করে ফেলা যায়। হ্যাঁ না, আপনি যেটা করতে হবে যে শুধুমাত্র ওই ফিল্ডটা, আপনি তো সব ফিল্ডকে এনক্রিপ্ট করবেন না, আপনাকে সিলেক্ট করতে